কয়েকদিন যাবত আমি আমার একটা মানে আমার সাবজেক্ট রিলেটেড একটা পিএইচডির একটা ইউনিভার্সিটি খুঁজে পেয়েছি। সো ওখানে আপনার আমার তো পাবলিকেশন নেই, তো সেই ক্ষেত্রে আমি সুপারভাইজারের সাথে কি কোনো ইমেল করতে পারি যে আমি ইন্টারেস্টেড, কি আমি এই টপিকস নিয়ে আমি শুরু করতে চাচ্ছি, তো কিভাবে ওকে, আমি এগুলা অ্যাপ্রোচ করব? আচ্ছা, আমি বলেছিলাম যে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা সেশনই করব। ও আচ্ছা প্রথমত আচ্ছা আচ্ছা। আমরা আলাদা এইসব বিষয়ে আমাদের আলাদা সেশন করার ইচ্ছা আছে। এটা আমি জি এর ভাই। আগেও বলছি। ওকে, এখন যদি আর্টিকেল নাও থাকে, প্রথমত দেখবেন যে আপনি যেখানে অ্যাপ্লাই করতে চান, মানে ওই সুপারভাইজার যে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, সেখানে পিএইচডি তে অ্যাপ্লাই করতে আর্টিকেল লাগবে কিনা। যদি এমন হয় যে ওখানে অ্যাপ্লাই করতে আর্টিকেল লাগবেই, সেক্ষেত্রে আপনি তো সুপারভাইজার ম্যানেজ করেও তো লাভ হবে না। আমার কথা বুঝছেন? জি এই 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 হলো আর কি বিষয়। তো আমরা এটা নিয়ে আলাদা সেশন রাখার চেষ্টা করব। তাহলে হয়তো এটা নিয়ে আরো মানে ডিটেলস ধারণা পাবেন আর কি। জি ভাই, এটা কি অতি শীঘ্রই হবে না আরো এক আমরা কয়েক মাস চেষ্টা পরে? করব যে, আমি চেষ্টা করবো যদি রোজায় যদি সম্ভব হয় রোজাতেই করার চেষ্টা জি করবো ভাই, আর কি। তো হলে ভালো হতো, কারণ আমার ওইটার ডেডলাইন হচ্ছে মার্চ, তারপর মানে সে বছরে তিনটা। তো এই হুম জন্য আর কি খুব ভালো হতো আর কি। হ্যাঁ, হুম থ্যাংক হুম। ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আমরা আলাইকুম ভাই, শুরু করে দেবো শুনতেছেন? আজকে খুব দ্রুত। গতদিন আমরা একটু দেরিতে শুরু করেছি। জি, বলুন জি। ভাই একটা প্রশ্ন ছিল যে আমরা যে মানে প্রিজমা ফ্লো চার্ট ইউজ করে আহ, হুম যে আমরা এই আর্টিকেল গুলো সিলেক্ট করব। তো এই আর্টিকেল গুলো তো প্রথম দিকে যে অনেকগুলো থাকবে। প্রিজমা ফ্লো চার্ট ইউজ করার ফলে কমতে কমতে দেখা যায় যে 30 40 বা এরকম টাইপের থাকবে। তো হুম মিনিমাম কতটা হইলে আমরা সিস্টেমেটিক রিভিউ করতে পারবো? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে তো অ্যাক্সেস দিয়েছেন ভাই। ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়ার ফলে যেটা দেখা যাচ্ছে যে ওখানে একটা মানে কোর্সের যাচ্ছে, মানে আমরা কত পার্সেন্ট কোর্স করতেছি। হুম তো হুম। আমি তো দেখা যায় যে লাইভ ক্লাস করতেছি আর ওইখান থেকে মাঝখানে মাঝখানে করতেছি, বা পুরাটা ক্লাস আমার করা লাগতেছে না, মানে রেকর্ডেড ভিডিও যেটা ওয়েবসাইটে দেওয়া আছে আর কি, পুরাটা করতেছি না। তো ওইটা কি 100% হওয়া লাগবে আমার সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে? আপনি জাস্ট ওই দেখবেন প্রত্যেকটা লেকচারের সাথে লেখা আছে মার্ক অ্যাজ কমপ্লিট। মার্ক অ্যাজ কমপ্লিটে ক্লিক করে দিন, তাহলে ওই লেকচারটা হয়ে গেছে বলে দেখাবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা লেকচারের এখানে দেওয়া আছে মার্ক অ্যাজ কমপ্লিট। ধর আপনি লেকচার 1 2 3 4 আপনি লাইভ করেছেন, আপনি জাস্ট হচ্ছে ওই লেকচারের উপরে লেখা আছে দেখবেন মার্ক অ্যাজ কমপ্লিট, ওটা দিয়ে দিন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আবারও বলছি যে ওয়েবসাইট নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছ থেকে এটা ক্লিয়ার করে নিন, কারণ এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু পরিচালিত হবে। আমার ধারণা প্রথম দিকে একটু এলোমেলো লাগলেও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সরি, একটু অপেক্ষা করি। আচ্ছা, তো প্রথম দিকে একটু এলোমেলো লাগলেও আমাদের আস্তে আস্তে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হতেই থাকবে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে আজকে ক্লাসটা পুরোটাই একটু বলবো যে একটু প্র্যাকটিক্যাল টাইপ হবে, অর্থাৎ কিভাবে আমরা ডেটাবেজে সার্চ করব, তারপর আরো আরো যে ফর্মালিটি গুলো সেটা, মানে এটাই সবচেয়ে ট্রিকি পার্ট আর কি। তবে একটা ভালো দিক হলো অন্যান্য ব্যাচে আমরা খুব মানে বিষয়টা ম্যানুয়ালি দেখাইছি, অর্থাৎ একদম মানে ম্যানুয়াল প্রসেসে কিভাবে সিস্টেমেটিক রিভিউ করবেন। সিস্টেমেটিক রিভিউ যে প্রসেসটা, এটা ম্যানুয়ালি করতে গেলে মানে প্রচুর কষ্ট। মানে একটা সিস্টেমেটিক রিভিউ করতে গেলে দেখা যায় টানা 2 মাস কষ্ট করা লাগবে। তো যাই হোক, এখন আহ কিছু অফিসিয়াল টুলস আছে যেগুলোর ফ্রি ভার্সন দিয়েও কাজ চলবে। আমি আজকে ফ্রি ভার্সন দিয়ে ট্রাই করে দেখছি। মানে পেইড ভার্সন হলে অনেক সুবিধা, আর ফ্রি ভার্সনেও 90% কাজ হয়ে যাবে। আমি সেই টুলসটা আজকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনারা আরো বেশি বেশি সিস্টেমেটিক রিভিউর কাজে এঙ্গেজ হতে পারবেন। ঠিক ঠিক আছে। আর হায়ার স্টাডি নিয়ে বলি, আমরা এর আগের ব্যাচগুলোতেও হায়ার স্টাডি রিলেটেড বিভিন্ন সেশন করেছি। কিছু সেশন ভালো ছিল, আবার কিছু সেশন আমার কাছে মনে হয়েছে যে আরো মানে ভালো হইতে পারতো আর কি। সেগুলো অবশ্য অন্যান্য ইনস্ট্রাক্টররা নিয়েছেন। মানে কিছু সেশন ডেফিনেটলি ভালো ভালো ছিল, আবার কিছু সেশন দেখা যায় একটু মানে টু দা পয়েন্ট ছিল না, বরং একটু বেসিক লেভেলে ছিল। তো আমার ইচ্ছা আছে যে এই ব্যাচে আমরা অন্তত দুটো সেশন নেওয়া। তো সেটা রোজার মধ্যে হইতে পারে, তবে আমাদের ক্লাস ডেতে হয়তো হবে না। আমরা ক্লাস ডে এর বাইরে অন্য একটা ডেতে করবো, কারণ আমাদের রোজায় মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস হয়। সেক্ষেত্রে ক্লাস ডেতে আবার বাড়তি ক্লাস হলে সেটা আরেকটা হ্যাসেল। তো আমি এগুলো জানাবো এই আর কি।
তবে একেবারে আমাদের থেকে জানতে হবে তা না, ইউটিউবে বা বিভিন্ন রিসার্চ সোসাইটি কিন্তু ঘন ঘন এরকম বিভিন্ন আয়োজন করে, তাদের কাছ থেকেও চাইলে জেনে নিতে পারেন। আচ্ছা, তো এখন অনেকে কিন্তু জয়েন করে নাই। আহ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আমি জানি না আজকে পার্টিসিপেন্ট তুলনামূলক অন্য দিনের চাইতে একটু কম, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, যারা হাত তুলেছেন আর কারো প্রশ্ন আছে? ওকে, ফারজানা প্রিয়াঙ্কা লিখেছেন যে ওয়েবসাইট খুবই ভালো হয়েছে, আপনাকে থ্যাঙ্কস। যদি ওয়েবসাইট অ্যাক্সেস করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কাইন্ডলি জানাইন, ঠিক ঠিক আছে? আমরা শুরু করে দিচ্ছি। উম, উম, আচ্ছা, কারো অ্যাক্সেস লাগলে রনি ভাইকে নক দিয়েন, রনি ভাই হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিবে। সবসময় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ট্রাই করেন। ফেসবুক আসলে স্টেবল না, যেমন আজকে আমাকে ফেসবুক 7 দিনের জন্য মেসেজ রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, আমি জানি না যে আসলে কেন। মানে আমি তো ফেসবুক খুব বেশি ইউজ করিও না। তো ফেসবুকে সমস্যা, কারো অ্যাক্সেস প্রয়োজন হলে বা অ্যাক্সেস না পেয়ে থাকলে রনি ভাইকে বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি অ্যাক্সেস দিয়ে দেবো, ঠিক আছে? আমি ভিডিও অন করছি এবং শুরু করে দিচ্ছি। আচ্ছা, একজন বলছেন যে সিস্টেমেটিক রিভিউ আর্টিকেলকে রিসার্চ প্রপোজাল হিসাবে মাস্টার্স অ্যাডমিশনের জন্য সাবমিট করা যাবে। ইন জেনারেলি বলতে পারে যে পিএইচডি বা মাস্টার্স যে কোনো অ্যাডমিশনের জন্য রিভিউ আর্টিকেল এজ এ প্রপোজাল হিসাবে মানে জমা দিলে হবে না, ঠিক আছে? তো পিএইচডি বা মাস্টার্স এর ক্ষেত্রে রিভিউ আর্টিকেলের প্রপোজাল জমা না দেওয়াই ভালো আর কি। আচ্ছা, ক্লাস লিঙ্ক গুলো ওয়েবসাইটে দেওয়া হবে, একজন প্রশ্ন করছেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বা রনি ভাইয়ের সাথে হচ্ছে আলাপ করে নিন, তাইলে হবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখানে কেউ কেউ আমাদের কাছ থেকে বিভিন্ন প্রিমিয়াম অ্যাকাউন্ট কেনার কথা বলেছেন। তো আমাদের গত কয়েকদিন প্রিমিয়াম অ্যাকাউন্ট সেল করা বন্ধ ছিল। তো কয়েকজন চ্যাট জিপিটি কেনার জন্য অলরেডি বলে রেখেছেন। নর্মালি আমাদের একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট অর্ডার করলে দেন আমরা একটা সোর্স থেকে কিনে এনে দেই। তো যারা গত 2 দিনে পে করছেন, আশা করা যায় আজকের মধ্যেই অ্যাকাউন্ট পেয়ে যাবেন। কারো যদি কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যেটা আপনার দরকার, গ্রামারলি বা চ্যাট জিপিটি বা গামা, রনি ভাইয়ের সাথে কথা বললে হবে বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে, ঠিক আছে? ওকে, আমি রেকর্ড অন করছি। উম, আজকে আমাদের খুব বেশি শীট নাই, বরং আমাদের আজকের ক্লাসটা মানে একটু প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখানো হবে আর কি। আচ্ছা, একটু আমি দেখানোর ট্রাই করতেছি, অপেক্ষা করি প্লিজ। একটু অপেক্ষা করি, হ্যাঁ, আমি আর্টিকেল গুলো জাস্ট ওপেন করে নিচ্ছি যেগুলো ক্লাসের নমুনা হিসেবে দেখানো হবে। এটা আমি রেকর্ড করছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম, রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নম্বর 14। আজকের লেকচারে আমরা কথা বলবো সিস্টেমেটিক রিভিউ এর দ্বিতীয় অংশ, অর্থাৎ আহ, গত দিন আমরা শিখেছিলাম সিস্টেমেটিক রিভিউ কি, কেন করব, এবং সিস্টেমেটিক রিভিউর বেসিক আলোচনা ছিল, অর্থাৎ এটা দেখতে কেমন, এটার মেথডোলজি দেখতে কেমন, এটার অবজেক্টিভ গুলা কি হবে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো সিস্টেমেটিক রিভিউর মূল যে টাস্ক, সেই মূল টাস্কটা হলো সিস্টেমেটিক রিভিউ করার জন্য প্রয়োজনীয় আর্টিকেল গুলোকে সংগ্রহ করা, এটাই হচ্ছে মেইন টাস্ক, ঠিক আছে? ওকে, সো সো আজকে আজকের ক্লাসে আমরা দেখাবো যে যে কোনো টাইটেলে কোনো একটা ডেটাবেস থেকে হাজার হাজার আর্টিকেল আসে, তারপর বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে করে আমরা কিভাবে আর্টিকেল সংখ্যা কমায় নিয়ে আসি, এই প্রসেসটা আজকে ডিটেলস দেখানো হবে। এটা ম্যানুয়ালি দেখানো হবে, এবং একটা খুব চমৎকার টুলস আছে যেটা একাডেমিয়াতে সবাই ব্যবহার করে, ওই টুলসটাও দেখানো হবে, ঠিক আছে? তো আমার ধারণা যে এটা মানে আগে যতটা ডিফিকাল্ট ছিল এখন এতটা ডিফিকাল্ট হবে না। আমি জাস্ট বলি যে আজকে ক্লাসে আমরা কি শিখবো, দেখেন। যে কোন সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল ওপেন করলে আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখি, এটার নাম হলো প্রিজমা ফ্লো চার্ট। আপনারা যদি গুগলে সার্চ করেন যে প্রিজমা ফ্লো চার্ট ডক লিখে সার্চ করলে দেখবেন এই টেবিলটা পাবেন, মানে স্ক্রিনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন। তা আমরা আমাদের মেথোডোলজি পার্টে এই টেবিলটা পূরণ করতে হবে, হ্যাঁ।
তো এই টেবিলটা পূরণ করতে হলেই আমাদের হচ্ছে যে ডেটাবেজে সার্চ করতে হবে। তো আজকে আমরা সার্চ করার প্রক্রিয়াটাই আজকে খুব ভালো করে দেখাবো। হ্যাঁ, ওকে, আমি একটু অপেক্ষা করি। ওকে, অর্থাৎ আমরা এখন দেখাবো আমরা কোন একটা টাইটেল নিচ্ছি আমাদের আজকে ক্লাসের সুবিধার্থে, দেন সেই টাইটেলে কিভাবে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সে সার্চ করব। সার্চ করার পর আমাদের হয়তো ধরেন 3000 আর্টিকেল আসবে। এরপর ডুপ্লিকেট রিমুভ করে আরো আরো যে বিভিন্ন ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলা অ্যাপ্লাই করে ফাইনালি আমরা কিভাবে স্বল্প সংখ্যক আর্টিকেল পাবো, এই প্রসেসটাই হলো সিস্টেমেটিক রিভিউর কোর প্রসেস। এবং এই মানে প্রসেসটা জানাটাই আমাদের জন্য খুবই খুবই জরুরি। ঠিক আছে, ওকে। তো প্রথমেই বলি, সিস্টেমেটিক রিভিউ আমরা চাইলে যদি একটা ডেটাবেজের উপরও করি সেটা হবে না যে তা না, কিন্তু ন্যূনতম দুটো ডেটাবেজের উপর করা ভালো। হ্যাঁ, তো আমি গত গত ক্লাসে বলছি যে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড, সবচেয়ে বেশি ভ্যালিড, স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। এর বাইরে ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক বা যার যে ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সার্চ করতে পারি। কিন্তু দুনিয়াতে যত সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল আছে আপনারা দেখবেন যে মোস্ট অফ দ্য সিস্টেমেটিক রিভিউ হলো স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স ডেটাবেজের উপর করা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এখন কেন, কারণ হচ্ছে যে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সে সব মানে সব পাবলিশারের আর্টিকেল পাওয়া যায়, এবং স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স থেকে এটার এক্সেল শিটটা বের করা যায়। যেমন কিছু কিছু ডেটাবেস ভালো, কিন্তু এগুলা থেকে এক্সেল শিট বের করা যায় না। যেমন ধরেন দোয়াস, এটা একটা ভালো ডেটাবেস। ও, রেকর্ডিং হচ্ছে না, না? এই ক্লাসটা তো রেকর্ডিং হলো না, তাহলে কি আমি আবার শুরু করব? রেকর্ডিং অন হয় না, আমি সরি, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি একটু আবার বলি, হ্যাঁ, সরি। আসসালামু আলাইকুম, আজকে আমাদের লেকচার নাম্বার 14। আজকের লেকচারে আমরা কথা বলবো সিস্টেমেটিক রিভিউর দ্বিতীয় অংশ নিয়ে। অর্থাৎ গতদিন আমরা কথা বলেছি সিস্টেমেটিক রিভিউ কি, কেন করব, সিস্টেমেটিক রিভিউ টাইটেল কিভাবে ঠিক করতে হয়, অবজেক্টিভ বা রিসার্চ কোশ্চেন কিভাবে ঠিক করতে হয়, এটার মেথোডোলজি কেমন দেখায়, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা মূল পার্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ মূল পার্ট মানে সিস্টেমেটিক রিভিউ আমাদের করতে গেলে, সিস্টেমেটিক রিভিউ করতে গেলে আমরা মূলত এক বা একাধিক ডেটাবেজে আমাদের সার্চ করতে হয়। সার্চ করার পরে এখানে বিশাল সংখ্যক আর্টিকেল আসে, সেই বিশাল সংখ্যক আর্টিকেল থেকে দেন আমরা ফাইনালি অল্প কিছু আর্টিকেলের উপর সিস্টেমেটিক রিভিউ করি। আজকের ক্লাসে মূলত আমরা এই প্রসেসটাই দেখাবো। তারপরে যে কোনো সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল যদি ওপেন করেন দেখবেন মেথোডোলজি পার্টে একটা ফ্লো চার্ট দেখা যায়। এই ফ্লো চার্টটা দেখলে আমরা রিডাররা বুঝতে পারি যে রিসার্চার ইনিশিয়ালি কতগুলো আর্টিকেল পেয়েছেন, ফাইনালি উনি কতগুলো আর্টিকেল পেয়েছেন, এবং প্রতিটা ধাপে ধাপে আর্টিকেল সংখ্যা যে কিভাবে কমেছে এই চিত্রটা আমরা দেখতে পারি। ঠিক আছে, সো সিস্টেমেটিক লিটারেচার রিভিউর এই প্রসেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই প্রসেসটাই আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে দেখব। ঠিক আছে, তো বলে রাখি যে সিস্টেমেটিক রিভিউ সবসময় ন্যূনতম দুটো ডেটাবেজের উপর করা জরুরি। সিঙ্গেল ডেটাবেজের উপর করলে যে হবে না তা না, কিন্তু ন্যূনতম দুটো ডেটাবেজের উপর করা জরুরি। তা আপনারা দেখেন এই যে আর্টিকেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা তিনটা ডেটাবেজের উপর আহ, এই সিস্টেমেটিক রিভিউটা করেছে। তারপর স্ক্রিনে আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, এরাও একাধিক ডেটাবেজের উপর সিস্টেমেটিক রিভিউ করেছে। তারপর এখানে আরেকটা আর্টিকেল আমি যদি দেখাই, মানে এগুলো সবগুলাই খুব ভালো জার্নালে পাবলিশ হওয়া আর্টিকেল। এগুলো যদি মেথোডোলজি পার্টে যান খুব ক্লিয়ারলি লেখা থাকবে যে এরা আসলে কয়টা ডেটাবেজের উপর সার্চ করেছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখেন এটা হচ্ছে যে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স লেখাই আছে, স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। এই যে ফ্লো চার্ট, হ্যাঁ, তো এই ফ্লো চার্টটা চাইলে প্রিজমা যে ডায়াগ্রাম, প্রিজমা ডায়াগ্রাম গুগলে সার্চ করলে ডক ফাইল পাওয়া যায়, ওই প্রিজমা ডায়াগ্রাম অনুযায়ী দেওয়া যাবে। বা প্রিজমা ডায়াগ্রাম অনুযায়ী না দিয়ে যদি আপনি একদম বেসিক যেটা আর কি, যে আমরা প্রথমে সার্চ করেছি তারপর ডুপ্লিকেট রিমুভ করার পর কতগুলা পেয়েছি, মানে এভাবে একদম ইন জেনারেলি দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে আমরা এই প্রসেসটাই পুরো দেখার চেষ্টা করবো, যেটা সিস্টেমেটিক রিভিউর একদম প্রাণ, মানে ফাইনাল আর্টিকেল সিলেকশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, তো আমরা আজকে ক্লাসের জন্য একটা জাস্ট একটা টাইটেল আমরা ঠিক করে আজকে ক্লাসের জন্য। এটা যে কোনো সাবজেক্টের যে কোনো ব্যাকগ্রাউন্ডের টাইটেল আপনারা নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক ঠিক আছে, যেমন আহ, আমরা গত ক্লাসে একটা টাইটেল নিয়েছিলাম, দ্য রোল অফ স্মার্ট টেক্সটাইল ইন দ্য ফিউচার অফ ফ্যাশন সিস্টেমেটিক রিভিউ। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে নিয়েছিলাম আমাদের কাজ করার জন্য। আমরা এই টাইটেলটা দিয়ে দেখাই, অথবা অন্য কোনো টাইটেল দিয়ে দেখাইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা বলছিলাম যে আমরা এই টাইটেলে সিস্টেমেটিক রিভিউ করব,
এবং আমাদের অবজেক্টিভ হবে এই তিনটা। একটা হলো যে স্মার্ট স্মার্ট টেক্সটাইল কিভাবে এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করে, এটা আমরা দেখব। আরেকটা হলো স্মার্ট টেক্সটাইল মেইন স্ট্রিম ফ্যাশনের ক্ষেত্রে, মেইন স্ট্রিম ফ্যাশনে আনার ক্ষেত্রে এটার লিমিটেশন কি এবং চ্যালেঞ্জ গুলা কি। আরটা দেখবো এটার পটেনশিয়াল ফিউচার ইম্প্যাক্ট বা ফিউচার কি আর কি। ঠিক আছে, অর্থাৎ আমরা আগের আর্টিকেল গুলো থেকে ঘাটাঘাটি করে এই তিনটা জিনিস দেখবো। এটা হচ্ছে এই এই আর্টিকেল। এখন ধরেন কেউ বলতে পারেন যে ভাই আমি অন্য আর্টিকেল কাজ করবো, যেমন আমরা দেখতে চাই ধরেন রোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এক্সাম ইভালুয়েশন ইন ডেভেলপিং কান্ট্রি, এ সিস্টেমেটিক রিভিউ। ঠিক আছে, আমি ধরেন আজকে আরেকটা মানে আরেকটা টাইটেল রাখি, যেটা আমাদের মানে আরেকটা বিকল্প হইতে পারে আর কি, যে রোল অফ এআই ইন ইভালুয়েশন সিস্টেম। ঠিক আছে, রোল অফ এআই ইন ইভালুয়েশন সিস্টেম, এ সিস্টেমেটিক রিভিউ অফ, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, এএসএলআর অফ ডেভেলপিং কান্ট্রিজ। ওকে, আচ্ছা কান্ট্রি সিটা বড় দিই। আচ্ছা, ওকে, রোল অফ এআই ইন ইভ্যালুয়েশন সিস্টেম। ঠিক আছে, ইন ইভ্যালুয়েশন সিস্টেম ইন এডুকেশন, কারণ এডুকেশন উল্লেখ না করলে ইভ্যালুয়েশন তো অন্য সেক্টর হইতে পারে। ধরেন আমাদের ডেভেলপিং, আচ্ছা, এখন খেয়াল করেন, এটা এটা হচ্ছে ধরেন আমাদের, এটা হচ্ছে আমাদের শিরোনাম। ঠিক আছে, এআইটা এডুকেশন সিস্টেমে কিভাবে, মানে এডুকেশনের ইভ্যালুয়েশন সিস্টেমে বা অ্যাসেসমেন্ট বলতে পারেন, ইভ্যালুয়েশন না বলে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে মানে মূল্যায়ন আর কি। বা ধরেন মানে যে যেই টপিকে কাজ করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে এআইটা কিভাবে এডুকেশনের ইভ্যালুয়েশন সিস্টেমে কাজ করে বা ফিডব্যাক সিস্টেমও দিতে দিতে পারেন। ফিডব্যাক শব্দটা আমার মনে হয় আপনাদের জন্য একটু ক্লিয়ার। ওকে, রোল অফ এআই ইন ফিডব্যাক সিস্টেম ইন এডুকেশন, এ সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অফ ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, ওকে, আমরা ডেভেলপিং কান্ট্রিতে হয়ে যাওয়া এআই ইন ফিডব্যাক ইন এডুকেশন এই টপিকে যত আর্টিকেল আছে সেগুলাকে আমরা আজকে হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করব। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হলো অবজেক্টিভ ঠিক করা। প্রথম কাজ হলো অবজেক্টিভ ঠিক করা। ঠিক আছে, তাই বলছি যে অবজেক্টিভ যদি আমরা চ্যাট জিপিটি থেকেও করি কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আমাদের অবজেক্টিভ গুলা কেয়ারফুলি দেখে নিতে হবে। হ্যাঁ, তা আমি এইটার অবজেক্টিভ গুলো আপাতত চ্যাট জিপিটি থেকে বানাই। তো যারা গত ক্লাস করেছেন তাদের কিন্তু আমি বলে দিছি যে সিস্টেমেটিক রিভিউর অবজেক্টিভ গুলা কেমন হয়। যেমন আমরা দেখতে চাই যে ডেভেলপিং কান্ট্রিতে ফিডব্যাক সিস্টেমে এআই ব্যবহার করার ধরেন ঝুঁকিগুলা কি আমরা দেখতে চাই। আবার দেখতে চাই যে সুবিধাগুলা কি আমরা দেখতে চাই। আবার আমরা অত এথিক্যাল কনসার্ন গুলো দেখতে চাই। তো এরকম তারা তারা তিনটা অবজেক্টিভ কিন্তু হয়ে হয়ে গেল। আমি একটা দেখতে চাই ঝুঁকি, একটা দেখতে চাই এথিক্যাল কনসার্ন গুলো, একটা দেখতে চাই প্রসপেক্ট গুলো, অর্থাৎ ভালো দিকগুলো। ঠিক আছে, ঠিক আছে, মানে প্রবলেম এন্ড প্রসপেক্ট। তো তাও যদি আপনি নিজে না পারেন তাহলে আপনি জাস্ট এই টাইটেলটা চ্যাট জিপিটি কে দেবেন, দিয়ে বলবেন যে গিভ মি 5, এই জাস্ট চ্যাট জিপিটি কে দেবেন যে গিভ মি 5, এই যে বলতে পারেন যে গিভ মি 5 অবজেক্টিভ ইন লিস্ট। ঠিক আছে, আমাকে লিস্ট আকারে 5টা অবজেক্টিভ দাও। গত ক্লাসে কিন্তু এই আলোচনাগুলো আমরা করে করে ফেলছি, এখানে অনেক বড় করে দিছে। অনলি অনলি অবজেক্টিভ, হ্যাঁ, ওকে। এখন ধরেন আমাদেরকে চ্যাট জিপিটি বলতেছে আহ, যে এই সিস্টেমেটিক রিভিউ গুলার অবজেক্টিভ হচ্ছে এগুলা এগুলা হইতে পারে। তা আমরা দেখবো যে কোনটা কোনটা আসলে রাখা যায়। আচ্ছা, চ্যাট জিপিটি বলছে আমাদেরকে এগুলা এগুলা হইতে পারে। আমরা পড়ে পড়ে যদি সবগুলো রাখা রাখবো, একটা বললো যে এক্সামিন দ্য ইম্প্যাক্ট অফ এআই ড্রিভেন ফিডব্যাক সিস্টেম, মানে এআই ড্রিভেন ফিডব্যাক সিস্টেমের ফলে ইম্প্যাক্ট গুলা কি এটা রাখা যাইতে পারে। তারপর বলছে যে অ্যাসেস দ্য চ্যালেঞ্জ এন্ড ব্যারিয়ার, চ্যালেঞ্জ এন্ড ব্যারিয়ারটা দেখতে চাই, এটাও রাখা যাইতে পারে। তারপর ইভ্যালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ ডিফারেন্ট এআই টেকনিক, মানে বিভিন্ন এআই কিভাবে বিভিন্নভাবে হেল্প করে, এটাও কিন্তু চাইলে রাখতে পারি। কি স্টেক হোল্ডার ইনভলভ, এটা রাখার দরকার নাই। এথিক্যাল দিকগুলো এটাও রাখতে পারি। ধরেন আমাদের এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। ঠিক আছে, একটু খেয়াল করি, তাহলে আমরা আমাদের টাইটেল পেলাম, অবজেক্টিভ পেলাম। আচ্ছা, এইবার আমরা হচ্ছে আমাদের মূল কাজ যেটা আর্টিকেল সার্চিং এর কাজটা আমরা করব। ওকে, এখন খেয়াল করেন আমাদের প্রথমেই হচ্ছে যে ঠিক করতে হবে আমরা কোন ডেটাবেজে সার্চ করব। মানে প্রিজমা যে ডায়াগ্রাম, প্রিজমা ডায়াগ্রামের যে রুলস গুলা, এগুলো আমি এক্সেল শিটটা আপনাদেরকে দিয়ে দেবো।
মানে প্রিজমা ডায়াগ্রাম আমাদের কাছে যেই যেই ইনফোগুলা জানতে চায় সেটা হলো এই যে দেখেন এসএলআর প্রোটোকল টেমপ্লেট নামক একটা ফাইল আছে এখানে, ঠিক আছে? এসএলআর প্রোটোকল টেমপ্লেট। এই এসএলআর প্রোটোকল টেমপ্লেটে বলা আছে যে প্রথমে আমাদের টাইটেল ঠিক করতে হবে, তারপর রিসার্চ কোশ্চেন এগুলা ঠিক করতে হবে, অবজেক্টিভ ঠিক করতে হবে। এরপর হচ্ছে কোন কোন ডেটাবেজে সার্চ করব, অর্থাৎ আমরা ধরেন আজকের এটা সার্চ করবো স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সে, স্কোপাস আর ওয়েব অফ সায়েন্স। মানে এই ফাইলটা আপনার নিজের মনে রাখার জন্য, ঠিক আছে? এটা কোথাও লিখতে হবে না আপনার। কোথায় সার্চ করব, ইনক্লুশন ক্রাইটেরিয়া কি হবে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি হবে, এগুলো আপনার ওয়েল ডিফাইন্ড হইতে হবে, ঠিক আছে? ধরে নিলাম যে আমরা আমাদের এই রিসার্চের জন্য স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সে আমরা সার্চ করবো, অর্থাৎ দুইটা ডেটাবেজ, একটা হলো স্কোপাস, একটা হলো ওয়েব অফ সায়েন্স। তাহলে আমাদের ডেটাবেজ নেম হচ্ছে এই যে ডেটাবেজ নেম হলো স্কোপাস, স্কোপাস আর একটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, ঠিক আছে? ওয়েব অফ সায়েন্স। এখন অনেকে বলতে পারেন কেন ভাই তিনটা নিলে সমস্যা কি? তিনটা নিলে কোনো সমস্যা নেই, আপনার ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট যে কোনো ডেটাবেস নিলে হবে। ওকে, এখন আমাদের কাজ হলো কি? কাজ হলো সার্চ করা। এখন দেখেন সার্চ করব কিভাবে। প্রথমে আপনি হচ্ছে যে স্কোপাসে যাবেন, ঠিক আছে? এই যে স্কোপাসের এখানে যাবেন, তো এখানে যারা আপনারা যাদের অ্যাক্সেস নাই তারা কিন্তু মানে এখানে যেতে পারবেন না আর কি। যারা শুধুমাত্র যাদের ইউনিভার্সিটির থ্রুতে অ্যাক্সেস আছে তারাই কেবলমাত্র এখানে আসতে পারবেন, ঠিক আছে? সো সম্ভবত এখানে আপনারা যারা আছেন সবার হয়তো এই অ্যাক্সেসটা নাও থাকতে পারে, কিন্তু অ্যাক্সেসটা না থাকলেও মন খারাপ করার কিছু নাই। আমাকে নক দিলে আমি এই বিষয়ে হেল্প করবো, বা আমাদের যাদের আরো অ্যাক্সেস আছে তাদেরকে নক দিলে তারাও হেল্প করবে, ঠিক আছে? যদি আপনারা কেউ সিস্টেমেটিক রিভিউর কাজ করেন তাহলে আমাকে অবশ্যই টাইটেল, অবজেক্টিভ আর সার্চ কিওয়ার্ড গুলা লিখে নক দিলে আমি ডেটাবেসটা বের করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তবে আনফরচুনেটলি আমার যে অ্যাক্সেস সেটা দিয়ে ওয়েব অফ সায়েন্স অ্যাক্সেস করা যাচ্ছে না। আমি আজকে অনেক ট্রাই করছি, কিন্তু স্কোপাস অ্যাক্সেস করা যাচ্ছে। একই মানে স্কোপাসের যে যেই সিস্টেমে অ্যাক্সেস হয় ওয়েব অফ সায়েন্সেও একই। তা আমার যে ইউনিভার্সিটি অ্যাক্সেস আছে সেটা স্কোপাসে কাজ করতেছে, কিন্তু ওয়েব অফ সায়েন্সের সাথে সামহাও কাজ করতেছে না। তা আমি স্কোপাস দিয়ে দেখাই দিই একই সিস্টেমে ওয়েব অফ সায়েন্স দিয়েও হবে, ঠিক আছে? একদম একই, সেম টু সেম সিস্টেম, ঠিক আছে? ওকে, তো আবার বলছি এটা যাদের অ্যাক্সেস আছে তারাই কেবল এতটুকুতে ঢুকতে পারবে। আচ্ছা, অনেকে বলতে পারেন ভাই এখানে আসবো কিভাবে, মানে আমার অ্যাক্সেস আছে আছে কিনা কেমনে বুঝবো? আমি জাস্ট দেখাই দিই। স্কোপাস লিখে গুগলে সার্চ করবেন, এই যে স্কোপাস লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলেই স্কোপাস সোর্স মানে প্রথম যে পাতাটা আসবে সেই পাতায় ঢুকবেন। যদি খেয়াল করেন আমি এই যে স্কোপাসে ঢুকলাম, তো যাদের আমাদের অ্যাকাউন্ট নাই মানে যারা আমরা ফ্রি ইউজার তারা হচ্ছে স্কোপাসের এতটুকু অ্যাক্সেস পাবো, তারা হচ্ছে স্কোপাসের এতটুকু অ্যাক্সেস পাবো। আর যাদের আমাদের অ্যাক্সেস আছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছি যেখানে অ্যাক্সেস আছে আপনারা জানি, তাহলে আমরা এখানে এই যে ডান দিকে লেখা থাকবে চেক অ্যাক্সেস, চেক অ্যাক্সেস, চেক অ্যাক্সেসে ক্লিক করব। চেক অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে বলবে আপনার ইউনিভার্সিটির নাম লিখতে। আপনার ইউনিভার্সিটির নাম লিখলে এরপর সামনে আগায় মানে আপনি অ্যাকাউন্ট খুললেই দেখবেন আপনার অটোমেটিক অ্যাক্সেস পেয়ে গেছেন। তো আমি ধারণা করতেছি এখানে বেশিরভাগেরই অ্যাক্সেস নাই। আবারও বলতেছি, আচ্ছা আমার কি নেট সমস্যা? Okay, আমি নেট কানেকশন ঠিক করে দিচ্ছি, কিন্তু নেট কানেকশন সমস্যা হওয়ার কথা না। ওকে, তো দেখেন বলতেছি যাদের অ্যাক্সেস আছে আপনারা চেক করে নিন, এখানে গিয়ে আপনার ইউনিভার্সিটির মেল দিয়ে যদি রেজিস্ট্রেশন করার পর যদি দেখেন অ্যাক্সেস আছে তাহলে তা আছে, আর যদি দেখেন অ্যাক্সেস নাই তার মানে আপনার ভার্সিটির সাথে স্কোপাসের কোনো চুক্তি নেই, ফলে আপনি অ্যাক্সেস পাচ্ছেন না। সো আমারটার অ্যাক্সেস আছে এই জন্য ইন্টারফেসটা এমন দেখাচ্ছে, ইন্টারফেসটা এমন দেখাচ্ছে। সো এখন আমরা আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেল এই টাইটেলের উপর কাজ করব। তো দেখেন বেসিক্যালি আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হলো রোল অফ এআই ইন ফিডব্যাক সিস্টেম ইন এডুকেশন, এ সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অফ ডেভেলপিং কান্ট্রি। আমাদের কাজ হলো যে ডেভেলপিং কান্ট্রিতে হওয়া রোল অফ এআই ইন ফিডব্যাক সিস্টেম এই বিষয়ক আর্টিকেল গুলাকে স্কোপাস থেকে টেনে নিয়ে আসা, এটা আমাদের কাজ। এই জন্য আমরা এখানে হচ্ছে সার্চ করব, ঠিক আছে? এখন সার্চ কিভাবে করব? যেমন এখানে দেখবেন স্কোপাসে ঢুকলেই আপনি সার্চ কোথায় করবেন? আপনি কি আর্টিকেলের টাইটেলে করবেন নাকি আর্টিকেলের মানে কোন জায়গায় সার্চ করবেন এটা আপনাকে জিজ্ঞেস করবে। তো আমরা সবসময় এই ফিল্ড দেবো যে আর্টিকেল টাইটেল অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, এটা সবসময় এটা চুজ করবো। আর্টিকেল টাইটেল অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এটা চুজ করবো, এটা চুজ করলাম। আচ্ছা, এটা চুজ করার পরে এরপর হচ্ছে সার্চ ডকুমেন্ট, ঠিক আছে? সার্চ ডকুমেন্ট মানে আপনি কি লিখে সার্চ করবেন। এখন আমাদের এখানে কিওয়ার্ড আছে কি কি দেখেন, আমাদের এখানে কিওয়ার্ড আছে এআই হচ্ছে একটা কিওয়ার্ড, তাই না? আমাদের এখানে এআই হচ্ছে একটা কিওয়ার্ড, ফিডব্যাক সিস্টেম হচ্ছে একটা কিওয়ার্ড, এডুকেশন হচ্ছে একটা কিওয়ার্ড, এডুকেশন একটা কিওয়ার্ড, আর ডেভেলপিং কান্ট্রি একটা কিওয়ার্ড, তাই না? এখানে আমরা যারা আছি আমরা কি বুঝতেছি? মানে আমাদের এই যে টাইটেলে এগুলো যে আমাদের মেইন কিওয়ার্ড, বাকিগুলা তো হচ্ছে ফ্রেজ বা ইত্যাদি ইত্যাদি। তো
তো মানে আমি বলতেছি আমাদের মেইন কিওয়ার্ড যেটা, এটাকে আমরা বুঝতেছি, চ্যাট বক্সে জানাবেন। এগুলো হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, আমরা এগুলো লিখে হচ্ছে সার্চ করবো আর কি, ঠিক আছে? এগুলো লিখে আমরা সার্চ করবো। এখন দেখেন, শুধু যদি আমি এআই এই শব্দগুলো লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদেরকে কম আর্টিকেল দেখাবে। কিন্তু ধরেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এলএলএম, এগুলা সিমিলার শব্দ না? তাহলে নিয়ম হচ্ছে সিমিলার শব্দ দিয়ে সার্চ করা, যেন আপনার পটেনশিয়াল কোনো আর্টিকেল বাদ না যায়, ঠিক আছে? এখন আগে আমরা ম্যানুয়ালি করতাম, অনেক কষ্ট হইতো। আমরা করতাম কি, এখানে গিয়ে লিখতাম এআই শব্দটা লিখতাম, আবার লিখতাম অর এআই, তারপর লিখতাম অর, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে কি এআই, দেখেন একটা কিওয়ার্ড হচ্ছে এআই, একটা কিওয়ার্ড হচ্ছে এআই, তারপর লিখতাম কি অর, এআই অর, এরপর লিখতাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল, এরকম আমরা লিখতাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইন্টেলিজেন্স, এরকম এআই এর সবগুলো সমার্থক শব্দ এখানে লিখতাম। লেখার পরে এরপর লেখা লেখা লিখতাম কি অ্যাড, অ্যাড সার্চ ফিল্ড, অ্যাডে ক্লিক করতাম। এবার অ্যাডে ক্লিক করে এবার হচ্ছে প্রথমে লিখতাম ফিডব্যাক, এই ফিডব্যাক, ঠিক আছে, ফিডব্যাক, এরপর আবার ফিডব্যাকের সমার্থক শব্দগুলো এই ঘরে লিখবো। এরপর আবার প্লাসে ক্লিক করে এডুকেশন, এডুকেশনের সমার্থক শব্দগুলা, এরপর হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি সমার্থক শব্দগুলা, এইভাবে হচ্ছে দেন আমরা সার্চে ক্লিক করতাম। এটা ছিল আগের নিয়ম আর কি, ঠিক আছে? আগে আমাদের কষ্ট হইতো বেশি, খুঁজে খুঁজে বের বের করা লাগতো। এখন আপনার এত কষ্ট করা লাগবে না, আপনি আরো সহজেই পারতেছেন। আপনি জাস্ট আপনার যে টাইটেলটা, এই টাইটেলটা আপনি কপি করলেন, এই টাইটেলটা কপি কপি করলেন, কপি করে আপনি জাস্ট চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে গেলেন বা পেইড ভার্সনে গেলেন। Okay? দেখেন আমি জাস্ট এই টাইটেলটা কপি করলাম, কপি করে এটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করলে কোনো সমস্যা নেই, মানে এটা চ্যাট জিপিটি দিয়ে করছেন কোনো সমস্যা নাই, 100% কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তো আমি এটা ধরেন চ্যাট জিপিটি গিয়ে বললাম যে গিভ মি সার্চ স্ট্রিং, সার্চ স্ট্রিং বা সার্চ কিওয়ার্ড যেটাই বলেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, গিভ মি সার্চ স্ট্রিং ফর দিস এসএলআর, ঠিক আছে? বলছে আমাকে সার্চ স্ট্রিং, এখন সে কি ঠিক মতো দিতেছে কিনা এটা আপনার আগে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন সে কি 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 দিছে। সে আমাকে প্রথমে দিছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই, আর ফিডব্যাক সিস্টেম দিছে কি ফিডব্যাক সিস্টেম, এডুকেশনাল ফিডব্যাক, ফিডব্যাক মেকানিজম, আর এডুকেশনের পরিবর্তে দিছে এডুকেশনাল লার্নিং। আর ডেভেলপিং কান্ট্রি জায়গায় দিছে ডেভেলপিং কান্ট্রি, ইমার্জিং ইকোনমি, গ্লোবাল সাউথ, এগুলো কিন্তু সমার্থক শব্দ। আবার এআই এর পরিবর্তে মেশিন লার্নিং, মানে এই শব্দগুলো দিছে, ঠিক আছে? আপনার কাছে যদি মনে হয় ঠিক আছে তাহলে আপনি এগুলা নেবেন, যদি মনে হয় ঠিক নেই তাহলে আপনি নেবেন না। আমার কথা কি বুঝতেছেন? বা আমি যদি তাকে যদি আরেকটু বলি যে এক্সটেন্ড সেপারেটলি, সেপারেটলি, ওকে, আমি বলছি যে আমাকে সেপারেট ভাবে ভাবে দাও, ঠিক আছে? যে প্রথমে দেখেন সে হচ্ছে আমাকে এআই এর কিওয়ার্ড গুলো দিছে, এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই রিলেভেন্ট ওয়ার্ড গুলো আমাকে দিছে, ঠিক আছে? তাহলে আমি এই যে খেয়াল করেন কিন্তু আমি এগুলো একদম এই ইয়া সহ, কোটেশন সহ কপি করলাম, মানে এআই এর সমর্থক শব্দগুলো কপি করলাম। এখন আপনার যদি মনে হয় যে ভাই এখানে এআই তো একটা, এআই এর একটা সমর্থক শব্দ ভুল নিয়ে আসছে, তো ভুল নিয়ে আসলে আপনি সেটা নেবেন না। মানে আপনি এই কাজটা চ্যাট জিপিটি দিয়ে করেন, কোনো সমস্যা নেই। সমস্যা হবে তখনই যখন চ্যাট জিপিটি ভুল দেবে আর আপনি ভুল নেবেন, কিন্তু এইসব কাজে চ্যাট জিপিটি সাধারণত ভুল করে না, ঠিক আছে? এই যে আমি এআই এর সমর্থক শব্দগুলো কপি করলাম, কপি করে স্কোপাস ডেটাবেজে আমি ডিরেক্ট পেস্ট করে দিলাম। দেখেন, স্কোপাস ডেটাবেজে ডিরেক্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর লেখা আছে অ্যাড সার্চ ফিল্ড, অ্যাড সার্চ ফিল্ডে ক্লিক করলাম। অ্যাড সার্চ ফিল্ডে ক্লিক করার পরে খেয়াল করেন এরপর ফিডব্যাক সিস্টেম, এটা সমার্থক শব্দ। এখন দেখেন ফিডব্যাক সিস্টেম, এডুকেশনাল ফিডব্যাক, ফিডব্যাক মেকানিজম, অটোমেটেড ফিডব্যাক, শব্দগুলো কিন্তু আমাদের সাথে যায়, তাই না? মানে এই বিষয়ক রিসার্চ আর্টিকেল খুঁজতে গেলে আমরা এই টাইপের শব্দগুলাই তো ব্যবহার করতে পারি। আমি আবারও বলতেছি, এমন না যে চ্যাট জিপিটি যেগুলো দিচ্ছে এগুলাই নেবেন, প্রয়োজনে আপনি জেমিনাই দিয়েও সার্চ সার্চ করেন, দেখেন আরো আরো কোনো বিকল্প সে দেয় দেয় কিনা, ঠিক আছে? ধরেন আমি যদি সেম জিনিস যদি জেমিনাইতে সার্চ করতাম, জেমিনাইতে, আপনার কাজ হলো ম্যাক্সিমাম আর্টিকেল এখানে নিয়ে আসা, ঠিক আছে? সো আপনি কি চ্যাট জিপিটি দিয়ে আনতেছেন না জেমিনাই দিয়ে আনতেছেন, এইটা এখানে কিন্তু মুখ্য না, ঠিক আছে? Okay? আমি এখন জেমিনাইতে সার্চ করছি, সে যদি আমাকে ফিডব্যাকের আরো আরো কিছু সমর্থক শব্দ দেয়, আমি চাইলে সেগুলোও কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে? তবে আমি যতটুকু দেখলাম চ্যাট জিপিটি ইনাফ আছে, আপনি জেমিনাই ইউজ না করলেও চলবে। আচ্ছা, আচ্ছা, অ্যান্ড অর কি সেটাও বলছি। অর মানে সে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই অর এলএলএম অর মেশিন লার্নিং, মানে সমার্থক শব্দ আর কি, ঠিক আছে। আর এন্ড মানে হচ্ছে যে ধরেন এআই এর সাথে আমরা দেখতে চাই কি ফিডব্যাক, দেখতে চাই কি ডেভেলপিং কান্ট্রি, দেখতে চাই কি এডুকেশন। এই গুগলে সার্চ দিলেও সিনোনাইম পাবেন, যে যেভাবে আনতে পারেন কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, আপনার কাজ হলো ওখানে সার্চ করা, এটা এটা হচ্ছে আপনার কাজ। সেটা কি জেমিনাই দিছে না কে দিছে এটা কোনো বিষয় না, ঠিক আছে। এখানেও দেখেন এই যে দিয়ে দিয়ে দিছে ফিডব্যাক। ফিডব্যাকের একটা সমর্থক শব্দ হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, খুব সুন্দর শব্দ শব্দ কিন্তু। তারপর লার্নিং লার্নিং অ্যানালাইটিক্স, দেখেন এখানেও কিন্তু কিছু সুন্দর সুন্দর শব্দ দিছে। আপনি চাইলে এগুলাও এখান থেকে নিতে নিতে পারেন, ঠিক আছে। সো চাইলে একাধিক এআই, আমি আবারও বলছি, চাইলে আপনি একাধিক এআইও নিতে পারেন, ঠিক আছে। আপনি একাধিক এআই নিয়ে যদি আপনার কাছে মনে হয় বেটার আউটপুট আসতেছে, তাহলে আপনি একাধিক এআই নেন, কোনো সমস্যা নাই তো, হ্যাঁ। ওকে, যাই হোক, আমি জাস্ট আপাতত চ্যাট জিপিটি থেকে নিচ্ছি। আপনার তাহলে একাধিক এআই থেকে যেভাবে নিলে, আবারও বলছি, যেভাবে নিলে আপনার সর্বোচ্চ আউটপুট আসবে সেভাবেই নেবেন, ঠিক আছে, ঠিক আছে। একাধিক এআই থেকে নিলে বেশি বেশি শব্দ পাবেন। তা আমি এবার ফিডব্যাকে সমর্থক শব্দগুলো নিলাম নিলাম ঠিক আছে। খেয়াল রাখবেন যেগুলো কিন্তু কোটেশন দিয়ে শুরু হয় এবং কোটেশন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড শেষ হয়, নাহলে কিন্তু আউটপুটটা আসবে না। সো এটা একটু মাথায় রাখেন, কেমন। কারণ কোটেশনের কাজ হলো যেখানে এই দুইটা শব্দ একসাথে আছে সেখানে সে আপনাকে এগুলা খুঁজে দেবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এন্ড অ্যাড দিয়ে আবার যুক্ত করলাম। যুক্ত করার পর আবার এডুকেশন। তো এডুকেশনের সমর্থ শব্দ কি, ধরেন এডুকেশন, টিচিং, লার্নিং, ই লার্নিং, অনলাইন লার্নিং, অ্যাসেসমেন্ট, এগুলো কিন্তু এডুকেশনের সমার্থক শব্দ, ঠিক আছে। তা আপনি এখানে যেগুলো সমার্থক শব্দ সেগুলো কিন্তু এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। এখন আবার খেয়াল করেন, এখানে দেখা যায় যে স্টুডেন্ট পারফরমেন্স, এটা এডুকেশনের সমার্থক শব্দ হিসেবে আনছে। আপনি চাইলে এটাকে ফিডব্যাকের ভেতরে ঢুকাইতে পারেন, ঠিক আছে। এখানে আবার একাডেমিক অ্যাচিভমেন্ট শব্দটা আসছে, এটাকে আপনি চাইলে ফিডব্যাকের মধ্যে ঢুকাইতে পারেন। কিন্তু এটা এডুকেশনের মধ্যে ঢুকলো কোনো সমস্যা নাই, কারণ আমরা এখন সার্চ করতেছি। সার্চ করা বলে আমরা এই সার্চ ইঞ্জিনকে বলে দিচ্ছি তুমি এই এই শব্দগুলো যেখানে আছে ওই আর্টিকেল গুলো আমাকে সামনে এনে দাও। ওকে, তা আমি এই যে সার্চ করতেছি ডেভেলপিং কান্ট্রি, এখানে অনেক বড় দিছে বুঝছেন, এত বড় দেওয়ার দরকার নাই। এত বড় দেওয়ার দরকার নেই, 4টা দিয়ে সার্চ করলে আমাদের হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, তো ডেভেলপিং কান্ট্রি, তাহলে আমরা এডুকেশন আনলাম, ডেভেলপিং কান্ট্রি আনলাম, ফিডব্যাক সিস্টেম আনলাম, অনেকগুলা জিনিস নিয়ে আসলাম। এবার আমরা শার্টসে ক্লিক করব। তাহলে আমরা কি সার্চিংটা কি বুঝতে পারতেছি এখানে যারা আছি, এখানে আমরা যারা আছি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করব এটা কি আমরা বুঝতে পারতেছি? সেটা আপনাকে এআই বলে দেখ, জেমিনাই বলে দেখ, সমস্যা নেই, আপনি দেখবেন যে এটা মানে আপনার কাছে এটা মানে যথেষ্ট মনে হচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, এবার আমি সার্চে ক্লিক করলাম। এখন দেখেন সার্চে ক্লিক করার পর আমি জানি না যে এখানে কতগুলো আর্টিকেল আসবে, এখানে অনেক কম আর্টিকেল আসছে, দেখেন অনেক কম আর্টিকেল আসছে। আচ্ছা, কম আর্টিকেল আসার পিছনে অনেক কারণ থাকতে পারে, এই কারণগুলো কিন্তু আমরা এখানে দেখবো যে কি কি কারণ। মাত্র 16টা আর্টিকেল আসছে, দেখেন মাত্র 16টা। আমরা বলছি যে শুরুর দিকে অন্তত 1000, 2000, 3000, 4000 আর্টিকেল আসলে ভালো। এখন দেখুন, তার মানে এমন হতে পারে যে আমরা হয়তো ডেভেলপিং কান্ট্রি এই কিওয়ার্ডটা রাখার কারণে আমাদের আর্টিকেল কম আসছে। আমরা একটু চেক করে দেখি। আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিটা আমরা ডিলিট করে দিলাম, এবার আমরা সার্চে ক্লিক করি, সার্চ। ওকে, এখন খেয়াল করছেন যে আমাদের প্রায় 4500 আর্টিকেল আসতেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অর্থাৎ এআই ইন ডেভেলপিং কান্ট্রি, এই ডেভেলপিং কান্ট্রির শিরোনামে আর্টিকেল হচ্ছে খুবই কম। দ্যাট মিনস, মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, দেখানোর উদ্দেশ্য হলো আর কি এটা, যে যখন আপনি আপনার টাইটেলটাকে কান্ট্রি স্পেসিফিক করবেন, আমি গত ক্লাসে বারবার বলছি, যখন আপনি আপনার আর্টিকেলটাকে কান্ট্রি স্পেসিফিক করবেন, টাইটেলের মধ্যে কান্ট্রি স্পেসিফিক করে দেবেন, তখন কিন্তু আপনার এই সিস্টেমেটিক রিভিউটা টেকার চান্স অনেক কমে যাবে। আপনি তো বলতে পারেন ভাই এখানে যে 4500 আর্টিকেল আছে, এর মধ্যে তো অন্তত 400-500 আর্টিকেল তো ডেভেলপিং কান্ট্রি উপর হইছে, এমন হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, কিন্তু টাইটেলে ডেভেলপিং কান্ট্রি শব্দটা আমরা তো এখন খুঁজতেছি কোথায়, টাইটেলে। তো টাইটেলে ডেভেলপিং কান্ট্রি শব্দটা কিন্তু নাই, ফলে আমার কিন্তু মাত্র 16টা আর্টিকেল আসছে। দ্যাট মিনস আমরা কি করব দেখেন, তাহলে আমরা ধরে যদি বলি যে রোল অফ এআই ইন পিডিএফ এডুকেশন এ সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়ে, ঠিক আছে। এরপর আমরা চাইলে আমাদের যে ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া, সেখানে গিয়ে আমরা চাইলে এরকম কান্ট্রি স্পেসিফিক বলতে পারি যে আমরা ডেভেলপিং কান্ট্রির উপর কাজ করবো, অন্যগুলা বাদ বাদ দেবো, বলতে পারি, ঠিক আছে। সো এখন আমাদের আর্টিকেল আসছে কত, 4536টা।
4,536। ঠিক আছে, তো এখন বলি, এখানে এক একজন এক এক টাইটেলে কাজ করবেন। ঠিক আছে, কাজ করতে গিয়ে কেউ দেখবেন 50টা আর্টিকেল আসছে, কারো দেখবেন আবার 50,000 আসছে। তখন থিঙ্ক করবেন যে আপনার টাইটেলটা কি খুব ব্রড হচ্ছে বা খুব ন্যারো হচ্ছে, মানে কোন কারণে আর্টিকেল কমতেছে। এই কারণগুলো আপনার এখানে খুঁজতে হবে, যে কোন কারণে এখানে আর্টিকেল কমে যাচ্ছে, এটা আমাদের খোঁজা খুবই জরুরি। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে যে বারবার হচ্ছে আমরা সিস্টেমেটিক রিভিউতে আর্টিকেলের টাইটেলটা রিচেঞ্জ করে আমরা একটা শেপে নিয়ে আসার চেষ্টা করবো। তবে এটা কান্ট্রি স্পেসিফিক না করাই ভালো, কারণ আমি সবসময় বলি যে কান্ট্রি স্পেসিফিক কাজ তো খুবই কম হয়, তো কম হলে আপনি সিস্টেমেটিক রিভিউ করবেন কিভাবে? ওকে, তো আমাদের এখানে চলে আসলো 4,500 আর্টিকেল। এই জন্য যারা সিস্টেমেটিক রিভিউ করবেন সবসময় চেক করে নেবেন যে মোটামুটি পর্যাপ্ত আর্টিকেল আছে কিনা। এখন কত হলে পর্যাপ্ত হবে এইটার কোনো রেঞ্জ নাই। এমন হতে পারে যে শুরুতে 600টা আসছে, এটা ওকে, তবে শুরুতে যদি 100 কম আসে আমি বলবো যে এই বিষয়ে কাজ না না করাই ভালো। শুরুতে অন্তত 300-400 বেশি আসা উচিত, মানে আমরা যতটুকু মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরতে পারি আর কি। ওকে, এখন এখানে দেখেন 4,500 আর্টিকেল আসছে। ঠিক আছে, 4,500 আর্টিকেল আসছে, 4,500 আর্টিকেল আমাদের আসছে। এখানে একটা শব্দ লেখা আছে না, অ্যাডভান্স কুইরি, আমরা কি দেখতে পাচ্ছি অ্যাডভান্স কুইরি এই যে উপরে? কান্ট্রি স্পেসিফিক ছাড়া অন্য কারণে আর্টিকেল কম আসতে পারে, একজন প্রশ্ন করে। যেমন উপরে আমরা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করছি, কিওয়ার্ড গুলো যদি বেশি জটিল হয়, জটিল মানে ধরেন এগুলো সাধারণত টাইটেলে থাকে না এমন কিওয়ার্ড যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল কম দেখাইতে পারে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন এই অ্যাডভান্স কুয়েরিতে আমি ক্লিক করলাম। অ্যাডভান্স কুয়েরিতে ক্লিক করার পরে এই যে আমরা মোট যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করছি, দেখেন এতক্ষণ যতগুলা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি সবগুলা কিওয়ার্ড এখন একসাথে দেখাচ্ছে। দেখেন সবগুলা কিওয়ার্ড কিন্তু একসাথে দেখাচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন? সবগুলা কিওয়ার্ড একসাথে দেখাচ্ছে। আমরা যেটা কপি করি, যে এখানে কপি চিহ্ন আছে, কপি করি, কপি করে এবার আমরা আমাদের ওয়ার্ড ফাইলে দেখেন, আমরা আমাদের ওয়ার্ড ফাইলে আমরা আমাদের প্রিলিমিনারি কোয়েরি কি ছিল বা ফার্স্ট কোয়েরি, ঠিক আছে, প্রিলিমিনারি কোয়েরি, কোয়েরি প্রিলিমিনারি কোয়েরি ছিল এইটা। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রিলিমিনারি কুইরি আমরা এটা এখানে লিখে দিলাম। এটা কেন লাগবে জানেন? কারণ আমাদের পেপারের মেথোডোলজি পার্টে বা প্রিজমা এর যে ডায়াগ্রাম, সেই প্রিজমা এর ডায়াগ্রামের শুরুতে, প্রিজমা এর ডায়াগ্রামের শুরুতে আপনাকে কিন্তু লিখে দিতে হবে যে আপনি স্কোপাসে শুরুতে কতগুলো আর্টিকেল পাইছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে একদম শুরুতে ইনিশিয়াল সার্চে আপনি কতগুলো আর্টিকেল পাইছেন, এটা আপনার এই সংখ্যাটা উল্লেখ করতে হবে। ফলে আপনি একটা ওয়ার্ড ফাইল মেনটেন করা জরুরি, যেখানে আপনার এই ইনফোগুলো থাকবে যে প্রিলিমিনারি কুইরি ছিল এইটা, এন 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 সংখ্যা বা আর্টিকেল সংখ্যা ছিল এন সংখ্যা, আর্টিকেল সংখ্যা ছিল আমাদের কত? 4,536। আর্টিকেল সংখ্যা ছিল 4,536। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের একটা ধাপ গেল, একটা ধাপ আমাদের গেল। আমরা কি বুঝতেছি এখানে আমরা যারা আছি আমরা বুঝতেছি কিনা? একটু চ্যাট বক্সে জানাবো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি কুইরি। তাহলে এটা হচ্ছে আমরা প্রিলিমিনারি কুইরি কোথায় কোথায় পেলাম? স্কোপাসে পেলাম। আমরা কোথায় পেলাম? স্কোপাসে পেলাম। ঠিক একই ভাবে আমার ওয়েব অফ সায়েন্সে এখন অ্যাক্সেস নাই, আমি কালকে অনেক ট্রাই করছি, আমি দেখাতাম। এই যে ওয়েব অফ সায়েন্স যেটা ছিল, ওয়েব অফ সায়েন্স, এই যে ওয়েব অফ সায়েন্স, ওয়েব অফ সায়েন্সে ঢুকলেও কিন্তু আমার এখন ওয়েবসাইটে অ্যাক্সেস নেই, ফলে আমার মানে এটা দেখাচ্ছে না। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিই। এই ওয়েব অফ সায়েন্সে আপনারা যখন ঢুকবেন, যাদের অ্যাক্সেস আছে সেখানে দেখবেন দুইটা থাকবে, একটা হচ্ছে যে সার্চ, একটা হচ্ছে যে অ্যাডভান্স সার্চ। ঠিক আছে, একটা থাকবে ডকুমেন্ট, একটা থাকবে রিসার্চ। স্যার এই এখানে গেলে সরি, এখানে গেলে আপনি ঠিক আগেরটার মতোই, এখানে গেলে ঠিক আগেরটার মধ্যে সার্চ করার অপশন পাবেন। ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখো আপনি চাইলে এটা শিখে নিতে পারবেন। একদম স্কোপাসে যেভাবে দেখাইছি, সার্চ করার নিয়ম তো সব জায়গায় এক, আপনারা তো এটা বুঝতে পারেন। ওয়েব অফ সায়েন্স থেকেও আপনাদের এরকম একটা রেজাল্ট বাইরে হবে। তখন আপনি আপনার ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন যে স্কোপাসে হচ্ছে যে, হ্যাঁ, স্কোপাসে আমাদের আসছে কত, স্কোপাসের এন সংখ্যা বা স্কোপাসের সংখ্যা আসছে হচ্ছে যে 4,000 এত। আর ওয়েব অফ সায়েন্স ধরেন একই বিষয়ে একই, সবসময় খেয়াল রাখবেন কুইরি কিন্তু সেম রেখা লাগবে। হ্যাঁ, কুইরি কিন্তু সেম রেখা লাগবে। একই কুইরিতে আমরা ওয়েব অফ সায়েন্সে হয়তো পাবো ধরেন 3,125টা। ঠিক আছে, তাহলে আমরা স্কোপাসে পাইলাম এতগুলো, ওয়েব অফ সায়েন্স এতগুলো। ওয়েব সায়েন্স আমি অ্যাক্সেস নাই বলে দেখাতে পারি না, কিন্তু ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা ইজিলি
এটা শিখে নিতে পারবেন। একই নিয়মে আমরা সার্চ করি। ওকে, স্কোপাস ওয়েব অফ সায়েন্স সবচেয়ে স্ট্যান্ডার্ড, এর বাইরে আরো এটা আছে, ঠিক আছে। একজন বলছেন প্রিলিমিনারি কুইরিটা আবার বলতে, প্রিলিমিনারি কুইরি মানে প্রাথমিকভাবে আপনি যেটা দিয়ে সার্চ করেছেন, মানে যা দিয়ে আপনি সার্চ করেছেন এটাকে বলে প্রিলিমিনারি কুইরি। এই কুইরিটা জাস্ট স্কোপাসের এখানে ক্লিক করে অ্যাডভান্স কুইরিতে ক্লিক করলেই, স্কোপাসে গিয়ে অ্যাডভান্স কুইরিতে ক্লিক করলেই আপনাকে এগুলো দেখাবে। তাহলে আমরা প্রিলিমিনারি এতগুলা পাইলাম, খেয়াল খেয়াল করেন, প্রিলিমিনারি আমরা এতগুলা পাইলাম। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। এরপর আপনি এগুলা কিন্তু ওয়েল নোটেড থাকবে, ঠিক আছে। এরপর আপনি ধরেন ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আপনি আপনার জাস্ট নোট রাখবেন এগুলা। এবার আপনি ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া, দ্যাট মিনস, আমার কি নেট কানেকশনের সমস্যা, আপনারা এই ক্লিয়ার বুঝতেছেন? একটু চ্যাট বক্সে জানাবেন। একটু দেন, আমার মনে হয় ক্যামেরাটা ছুটে গেছে। আচ্ছা, এখন মনে হয় একটু ক্লিয়ার হয়েছে কিছুটা আগের চাইতে। তো যেটা বললাম যে আপনারা এইগুলো একদম লিখে রাখবেন, এই যে শুরুতে সার্চ করার পর কতগুলো এসেছে এটা আপনি লিখে রাখবেন, ঠিক আছে। এইবার আপনার যে বিভিন্ন ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যেমন আমাদের একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া ছিল, এগুলো কিন্তু মানে পেপারে আমরা লিখে দেবো। একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া ছিল যে আমরা গত, ধরেন গত 4 বছরের পেপার আমরা দেখবো, যেহেতু এআই নিয়ে কাজ করতেছি, এআইটা আসছে 2020-এ। আমরা ধরেন 2021 থেকে 2024, হ্যাঁ 2021, 22, 24, মানে আমরা 2021 থেকে 2024 এই সালের আর্টিকেল গুলো শুধু নেবো। তাহলে আমরা স্কোপাসে গিয়ে সালটাকে লিমিট করে দেবো 2021 থেকে 2024, বা 2021 থেকে 2025, যেভাবে আপনার লিমিট করা দরকার সেভাবে আপনি লিমিট করে দেবেন। এই হচ্ছে একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া। আচ্ছা, এই যে একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ডেট কাস্টমাইজ করা। তারপর সাবজেক্ট এরিয়া যদি এখানে স্পেসিফিক করতে চান, যদি এখানে কেউ চান যে আমি এআই ইন এডুকেশন কাজ করব শুধু সোশ্যাল সায়েন্সের কনটেক্সটে, শুধু ইঞ্জিনিয়ারিং এর কনটেক্সটে, শুধু সিএসসির কনটেক্সটে, বা শুধু আমি আমি হেলথ ব্যাকগ্রাউন্ড, আমি শুধু মেডিসিনের কনটেক্সটে, এটা কিন্তু হইতে পারে, ঠিক আছে। যেমন এখানে যারা মেডিকেল সায়েন্সের আছেন, আপনারা তো চিন্তা করবেন যে আমি এআই ফিডব্যাক ইন এডুকেশন ইন মেডিকেল সায়েন্স, আপনি মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিমিট করে দিতে পারবেন। আপনি চাইলে এখানে সোশ্যাল সায়েন্স, মেডিকেল বা কম্পিউটার সায়েন্স এরকম লিমিট করে আর কমাতে পারবেন, ঠিক আছে। এটা একেবারেই আপনার নিজের উপর, আর যদি কমাতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি আচ্ছা, এরপর আপনি কোন টাইপের ডকুমেন্ট নেবেন, আমরা ইনক্লুশন ক্রাইটেরিয়ায় বলে দেবো যে আমরা শুধু আর্টিকেল নেব, অথবা কেউ বলতে পারেন যে শুধু আর্টিকেল এবং কনফারেন্স পেপার নেব। এই দুইটাই হচ্ছে মেইন স্ট্রিম টাইপ। খেয়াল রাখবেন যে সিস্টেমেটিক রিভিউর জন্য কিন্তু রিভিউ আর্টিকেল পিক করতে পারবেন না, কারণ আপনি নিজেই রিভিউ করবেন, সো রিভিউ আর্টিকেল এখানে পিক করতে পারবেন না। আপনি আপনার ম্যানুস্ক্রিপ্টে একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া লিখে দেবেন যে অনলি আর্টিকেল, মানে আমি অনলি আর্টিকেলকে বিবেচনা নেব। তাহলে একটা আর্টিকেল এখানে কাস্টমাইজ করে দিলাম। আচ্ছা, এরপর এখানে সোর্স টাইটেল, এটা দরকার নাই। পাবলিকেশন স্টেজ, পাবলিকেশন স্টেজ মানে কিছু আর্টিকেল পাবলিশ হয়ে গেছে আর কিছু আর্টিকেল কিছুদিন পরে পাবলিশ হবে। তাহলে যে আর্টিকেল গুলো কিছুদিন পরে পাবলিশ হবে সেগুলো কি আমাদের রাখার প্রয়োজন আছে? বলেন তো। মানে আমরা সিস্টেমেটিক রিভিউর জন্য যে আর্টিকেল গুলো এখনো পাবলিশ হয় নাই, সেই আর্টিকেল গুলো কি চুজ করার প্রয়োজন দরকার নাই, কারণ আমরা অলরেডি বলে দিছি যে 2021 থেকে 2025। সো যে আর্টিকেলটা 15 দিন পরে পাবলিশ হবে, মাত্র জার্নালে অ্যাকসেপ্ট হয়েছে, প্রেসে আছে, ফুল পাবলিশ হয় নাই, এটা আমাদের রাখার দরকার নাই। সো আমরা শুধুমাত্র ফাইনাল এখানে ক্লিক করবো, ঠিক ঠিক আছে। এগুলো কিন্তু কমন সেন্সের বিষয়। এর হচ্ছে কিওয়ার্ড, এখানে এই যে এই বিষয়ক যতগুলা টপিক আছে সবগুলা টপিকের এখানে কিওয়ার্ড গুলা দেওয়া আছে। কিওয়ার্ড আমার মতে এখান থেকে আর লিমিট করার দরকার নাই, এটা পরে লিমিট করা যাবে। অ্যাফিলিয়েশনও দেওয়ার দরকার নাই, কোন কোন জার্নালের আর্টিকেল চুজ করবেন আলাদা বলার দরকার নাই। এরপর কান্ট্রি, এখানে এই যে সবগুলা কান্ট্রি দেওয়া আছে, ঠিক আছে, এখানে কান্ট্রি স্পেসিফিক করা আছে। এখন খেয়াল করেন, যদি আপনারা এখানে কেউ টাইটেল এমন হতো যে সিস্টেমেটিক রিভিউ অফ ডেভেলপিং কান্ট্রি, আপনার টাইটেলে যদি এইটা থাকতো, তাহলে আমরা প্রথম সার্চে ডেভেলপিং কান্ট্রি ওয়ার্ডটা রাখতাম না, প্রথম সার্চে ডেভেলপিং কান্ট্রি ওয়ার্ডটা রাখতাম না। কিন্তু এখানে যে কান্ট্রির জায়গা লেখা আছে না, কান্ট্রি অবলিক টেরিটরি, এখানে এবার যতগুলা কান্ট্রিতে এআই নিয়ে পেপার হয়েছে, আমরা খুঁজে খুঁজে ডেভেলপিং কান্ট্রি যেগুলো অফিসিয়ালি যেগুলো ডেভেলপিং কান্ট্রি, শুধু ওগুলোর নামটা এখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে দিতাম। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন যে আমরা এখন ইনক্লুশন ক্রাইটেরিয়া এখানে অ্যাপ্লাই করতেছি? এটা কি বুঝতেছেন?
আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি আমাদের টাইটেলে ডেভেলপিং কান্ট্রি ওয়ার্ডটা থাকতো, তাহলে আমরা সার্চ করার সময় ডেভেলপিং কান্ট্রি শব্দটা দিয়ে আমরা এটাকে লিমিট করতাম না, কারণ তাহলে আমাদের মেইন আর্টিকেল গুলাই দেখাবে না। আমরা এজ ইউজুয়াল সার্চ করে হাজার হাজার আর্টিকেল পাইতাম। দেন এবার কান্ট্রিতে গিয়ে শুধু ডেভেলপিং কান্ট্রি গুলো এখান থেকে চুজ করতাম। যেমন আমরা হয়তো এখান থেকে ইন্ডিয়া চুজ করতাম, এখান থেকে ইন্ডিয়া, তারপর ধরেন আরো যে ডেভেলপিং কান্ট্রি গুলো আছে, আমি জানি না কারা কারা ডেভেলপ, ইজিপ্ট বা এখানে আরো যারা আছে ডেভেলপিং কান্ট্রি, সেগুলো চুজ করে, শ্রীলঙ্কা আছে, ওগুলো দিতাম। ঠিক আছে? সো কতটুকু লিমিট করবেন, মানে কতটুকু কাস্টমাইজ করবেন, এটা হচ্ছে আপ টু ইউ, আপনার টাইটেলের উপর নির্ভর করবে। আচ্ছা, আমরা শুধু ইংরেজি আর্টিকেল গুলো নেব, এটাও একটা খুব কমন ইনক্লুশন ক্রাইটেরিয়া, সবসময় আমরা ইংরেজি আর্টিকেল গুলাই নেই। এরপর হচ্ছে যে কোন আর্টিকেল গুলা নেবেন, সব আর্টিকেল নেবেন নাকি শুধু ওপেন অ্যাক্সেস গুলা নেবেন। মানে এখানে বিষয় হলো যে আমরা যদি বলি সব আর্টিকেল নেব, তাহলে যে আর্টিকেল পেইড বা যে আর্টিকেল আমার টাকা দিয়ে কিনতে হবে, সেই আর্টিকেলকেও তো আমাদের অ্যানালাইসিস করতে হবে। সো আমরা এখানে বলে দেবো যে আমরা শুধু ওপেন অ্যাক্সেস আর্টিকেল গুলা নেব, আমরা শুধু ওপেন অ্যাক্সেস আর্টিকেল গুলা নেব। ঠিক আছে? মানে যে আর্টিকেল গুলো ফ্রিতে পাওয়া যায়, ডাউনলোড করা যায়, সেই আর্টিকেল গুলো নেবো, বাকিগুলো আমরা নেব না। ঠিক আছে? এবার লিমিট টুতে ক্লিক করো। এখন কেউ যদি এটা না দেয়, কেউ যদি অন্য অপশন চুজ করা হবে না, যে তা না, অন্য অপশন চুজ করলে হবে। সো এখানে যা যা কাস্টমাইজ আমরা করেছি, আমরা দেখেন আমরা ইনক্লুশন ক্রাইটেরিয়া কি কি ফিল আপ করেছি। যে আর্টিকেল গুলো ফাইনাল স্টেজে আছে, অনলি আর্টিকেল নেব, অনলি গত 4 বছরের আর্টিকেল নেব। তারপর এই যে যে ক্রাইটেরিয়া গুলো আমরা দিছি না, এইটাই আপনি হচ্ছে মেথডোলজি পার্টে ইনক্লুশন ক্রাইটেরিয়ার বক্সে এটা লিখে দেবেন। ঠিক আছে? এবার আমি লিমিট টুতে ক্লিক করবো, লিমিট টু। এবার লিমিট টুতে ক্লিক করার পর দেখি, আচ্ছা লিমিট টুতে ক্লিক করার পরে আমার কোনো আর্টিকেলে আসে না। নিশ্চয়ই আমার কোনো কোথাও না কোথাও ভুল হয়েছে, ভুল হয়েছে বলেই আসতেছে না। এখন আমি দেখি যে কোথায় ভুল হয়েছে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ত্রুটি হয়েছে, আমি দেখতেছি। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই কোথাও না ভুল হয়েছে। আমার 2021 থেকে 2025, এটা ঠিক আছে। অনলি আর্টিকেল নেব, এটাও ঠিক আছে। তারপর ছিল কি ফাইনাল স্টেজে আছে, এটাও ঠিক আছে। তারপর ছিল যে ইংলিশ আর্টিকেল নেব, এটাও ঠিক আছে। ওপেন অ্যাক্সেস, এটাও ঠিক আছে। ওকে, আমি আমি দেখতেছি। হ্যাঁ, আর্টিকেল, এত সাল, ও সোর্স টাইপ হচ্ছে জার্নাল দিয়ে দিলাম। আচ্ছা, so, উম, আচ্ছা আমি একটু দেখতেছি, হ্যাঁ, যে আমাদের এখানে আসলে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা এরর হয়েছে, হয়েছে বলেই হয়তো হচ্ছে না। আমি সবগুলা ফিল্টার আবার ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, সবগুলা ফিল্টার আবার ক্লিয়ার করে দিলাম, দেখেন সবগুলা ফিল্টার আবার ক্লিয়ার করে দিলাম। ও, অ্যাডভান্স কুইরিটা অফ থাকবে, সরি, অ্যাডভান্স কুইরিটা যেন অফ থাকে, অ্যাডভান্স কুইরিটা এখান থেকে অফ থাকবে। আমি আবার একটু দেই, 2021 থেকে 2025, অনলি আর্টিকেল নেব, ডকুমেন্ট টাইপ, আর্টিকেল যেগুলা ফাইনাল হয়ে গেছে মানে পাবলিশ হয়ে গেছে এগুলা নেব। অল কান্ট্রির ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, শুধুমাত্র জার্নাল আর্টিকেল গুলা নেব, ইংরেজি ল্যাঙ্গুয়েজ গুলা নেব, ওপেন অ্যাক্সেস গুলা নেব। এবার লিমিট টু। ওকে, সো এখন খেয়াল করেন আমার 1339টা আসছে। আমার ইনিশিয়ালি আমার বিভিন্ন ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেওয়ার পরে 1339টা আসছে। এটা মোটামুটি আমি বলতে পারি যে কাজ করার মতো আসছে। ঠিক আছে, কাজ করার মতো আসছে। এখন আপনি যদি আরেকটু করতে চান, যে আপনি মানে পুরাটাই কিন্তু আপনার নিজের হাতে। আপনি যদি শুধু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চান, আপনি টাইটেলে লিখে লিখে দিয়েন যে ইন মেডিকেল সায়েন্স, মানে আপনি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে করতে চান, বা আপনি হয়তো শুধু সোশ্যাল সায়েন্সের প্রেক্ষাপটে কাজটা করতে চান, মানে আপনার টাইটেলে লিখা থাকবে বা অবজেক্টিভে লিখা থাকবে, তাহলে আপনি সোশ্যাল সায়েন্স এখানে কাস্টমাইজ করে আর একটু কমাই দিলেন। ঠিক আছে? সো এখানে দেখেন টোটাল 237টা আসছে। সো যার যতগুলো আছে কোনো সমস্যা নেই, তবে অনেক হাজার হাজার আসলে আপনার কষ্টটা বেড়ে যাবে, কারণ একটু পরে আমরা এগুলোর উপরই কাজ করা শুরু করবো। তো সো আমি মনে করি যে ইনিশিয়ালি ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া এগুলা দেওয়ার পরে ইনিশিয়ালি যদি 400, 500, 800, 1000 এরকম আসলে ভালো, কিন্তু এর বেশি আসলে কাজটা কষ্ট হয়ে যাবে। সো আপনি নিজেই চিন্তা করে দেখবেন যে কিভাবে লজিক্যালি আরো কমানো যায়, এটা হচ্ছে লজিকের উপর। ঠিক আছে? ওকে, সো আমাদের 237টা আমাদের ডকুমেন্ট আছে, 237টা, আমরা এই 237টার উপরই এখন কাজ করব। ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা হচ্ছে যে সিলেক্ট অল, মানে এবার আমরা তো এই এই যে এখন আমাদের দেখেন ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার পরে আমাদের কয়টা আসছে, 237টা। এই জিনিসটা ডকুমেন্টেড থাকা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো যে আফটার ইনক্লুশন এর এক্সক্লুশন, ইনক্লুশন এক্সক্লুশন
কত আসছে 237। এটা তো আপনার একটা ওয়ার্ড ফাইলে আপনি লিখে রাখেন, একটু পরে প্রিজমা ডায়াগ্রাম এটা বসাই দেবেন জাস্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার এটাকে আপনার এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। এটাকে এখান থেকে বের করতে হইলে প্রথমেই এই সবগুলা বের করবেন নাকি শুধু এই পেজে যে 10টা আছে সেগুলা বের করবেন? তো হলো সবগুলা বের করবেন। সো সিলেক্ট অলে ক্লিক করবেন, সিলেক্ট অল। এরপর এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করবেন, আপনি কি বের করবেন এখানে? কি সিএসভি বের করবেন না আরআইএস বের করবেন? এগুলাতে দিবেন। ধরেন সিএসভি বের বের করবেন, সিএসভি মানে এক্সেল ফাইলটা বের বের করবেন। কোন কোন তথ্য আপনি বের করবেন, মানে এই আর্টিকেল গুলোর আমাদের মোটা দাগে যেগুলো লাগে, অথর লাগতে পারে, যদিও অথরও লাগে না। অথর লাগবে, ডকুমেন্ট টাইটেল লাগবে, ইয়ার লাগবে, সোর্স টাইটেল, আচ্ছা এটাও রাখেন, ভলিউম ইস্যু রাখেন, সাইটেশন কাউন্ট এটাও জরুরি না, চাইলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। সোর্স এন্ড ডকুমেন্ট টাইপ রাখতে পারেন, আপনার ইচ্ছা, মানে এগুলো পরে এমনি বাদ পড়ে যাবে। পাবলিকেশন স্টেজ রাখার দরকার নেই, ডিওআই রাখতে পারেন, অপারেশন রাখার দরকার নেই। আর এখানে শুধুমাত্র আমরা অ্যাবস্ট্রাক্ট শব্দটা রাখতে পারি, বা অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড এই দুইটা রাখতে রাখতে পারি, আপনার ইচ্ছা, ঠিক আছে। মূল এখানে মূল মূল হচ্ছে যে আর্টিকেলের টাইটেল, ইয়ার, এগুলো হচ্ছে মেইন। এবার আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্ট এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। মানে এই 237টা ফাইলের ডিটেইলস এক্সেল ফাইলটা এখন ডাউনলোড হবে, ঠিক আছে। এই যে এখন এক্সেল ফাইল ডাউনলোড হবে। আচ্ছা, একটু আপনারা চ্যাট বক্সে জানান তো, এটা কি কঠিন, মানে আমরা কি পারবো না? ব্যাপারটা কেমন, না পারবো আশা করা যায়। এই দেখেন, আমরা যে আর্টিকেল গুলো একটু আগে ডাউনলোড করছি, সেখানে এই যে অথর একটা ঘর আসছে, অথর, অথরের অনেকগুলো ঘর আসছে, অথরের ফুল নেম, এই যে একটা আছে টাইটেল, এই যে একটা আছে টাইটেল, একটা আছে ইয়ার, সোর্স টাইটেল মানে এগুলো কোথায় পাবলিশ হয়েছে, জার্নাল গুলোর নাম আর কি, সোর্স টাইটেল মানে এই যে সোর্সের নাম, মানে জার্নাল গুলোর নাম পেয়ে গেলাম। ভলিউম ইস্যু আমাদের লাগে না, মানে এগুলো আসলে কোনো কাজ নাই, সিস্টেমেটিক রিভিউর ইনিশিয়াল পর্যায়ে এগুলার কোনো কাজ নাই, ডিলিট করে দেই, কাজ নাই, ডিলিট করে দেই। ডিওয়াইটা রাখতে পারেন, ডিওয়াই একটা কাজ আছে, ডুপ্লিকেট চেকিং এ ডিওয়াই এর একটা ভূমিকা আছে, ঠিক আছে। তারপর লিঙ্ক, এটা দরকার নাই। অথর কিওয়ার্ড রাখতে পারেন। ডকুমেন্ট টাইপ, এগুলা কোন টাইপের ডকুমেন্ট, কি আর্টিকেল নাকি অন্য কোনো টাইপ? তা আমরা তো সার্চ করার সময় শুধু আর্টিকেলটাকেই নিছি, সো এটা রাখার দরকার নেই, ঠিক আছে। আর সোর্স স্কোপাস এটা রাখতে পারি, কারণ স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স যদি আমরা দুইটা ডেটাবেস থেকে কাজ করি, তাহলে কোনটা কোন ডেটাবেসের এখানে এটা ইয়া করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা স্কোপাস থেকে বের করলাম, এটা স্কোপাস থেকে আমরা বের করলাম একটা এক্সেল ফাইল। আমরা কি এতটুকু অন্তত বুঝছি? মানে ধরেন আর কিছু না হোক, শুধু কি এতটুকু বুঝছি যে আমাদের কারো যদি স্কোপাসের অ্যাক্সেস থাকে, আমরা কোনো একটা টপিকে আমার যাবতীয় ইনক্লুশন এক্সক্লুশন আমরা অ্যাপ্লাই করে আমরা এরকম একটা এক্সেল শিট বাইর করতে পারবো আশা করি। ওয়েব অফ সায়েন্সে একদম সেম, একদম সেম, ওখানে এক্সেল শিট এভাবে বের হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কাজ হবে এই 237টা আর্টিকেলের উপর আরো আরো যে যাবতীয় কিছু, যেমন ডুপ্লিকেট চেকিং, তারপর আমার গবেষণার সাথে এটা রিলেভেন্ট কিনা আর্টিকেলটা আদৌ, মানে এখন বলতে পারেন ভাই কেন রিলেভেন্ট হবে না। দেখুন, প্রথমে আমরা হচ্ছে যে কাপড়ের দোকানে গেছি, কাপড়ের দোকানে গিয়ে আমরা ধরেন প্রায় এই যে 7,000 ধরনের কাপড় দেখতে পাইছি। পরে আমরা ইনক্লুশন এক্সক্লুশন মানে আমাদের যাবতীয় পছন্দের কথা বলার পরে তারা আমাদেরকে 237টা শাড়ি মনে করেন বের করে দিল, ইনক্লুশন এক্সক্লুশনের পরে। এখন আপনারাই বলেন এই 237টা শাড়ি আহ বা 237টা ধরেন পাঞ্জাবি, এগুলো আমরা উপরে প্যাকেজিং দেখে আমরা 237টা পছন্দ করলাম, ঠিক আছে। আবার ধরেন আরেক আরেক দোকানের এক দোকানের নাম স্কোপাস, আরেক দোকানের নাম ওয়েব অফ সায়েন্স, সেখানেও হয়তো ধরেন এটা হচ্ছে স্কোপাস, ঠিক আছে, আরেক দোকানে ধরেন সেখানেও হয়তো 190টা পাঞ্জাবি বা শাড়ি আমরা কিনলাম। তো এখন এমনও তো হইতে হইতে পারে যে এই দোকানে যে পাঞ্জাবিটা দেখলাম, ওই দোকানেও একই পাঞ্জাবি, একই কোম্পানি, একই পাঞ্জাবি, তাহলে আমরা কি দুইটা কিনবো? দুইটা তো কিনবো না, দ্যাট মিনস আমাদের ডুপ্লিকেট চেক করতে হবে, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আমরা তো উপরের প্যাকেজিং দেখে এই 400টা ড্রেস সিলেক্ট করছি, কিন্তু যখন আমরা ড্রেসটা ওপেন করে দেখব, তখন তো এমন হতে পারে যে আমাদের ডিজাইন ভালো লাগে না, মানে আমাদের যেটা টার্গেট, আমাদের যেটা মন মতো যে কালার, যে ডিজাইন, সেটা হবে না। দ্যাট মিনস মানে প্রথমটাকে আমরা বলতে পারি ইনিশিয়াল স্ক্রিনিং, এরপর হচ্ছে থ্রোলি আমরা স্ক্রিনিং করবো, মানে আরো কিছু ক্রাইটেরিয়া দেবো, এরপর ফাইনালি এরপর আমরা আরো ডিটেল যাবো, এবার একদম পুরো A to Z, পাঞ্জাবি পায়জামা, রং কেমন, কাপড় কেমন, মানে ওভারঅল পুরোটা দেখবেন, পুরো ফুল আর্টিকেল দেখবেন একদম লাস্ট স্টেজে। ওকে, তো আর্টিকেলটাও কিন্তু এরকম, এটা হচ্ছে যে ইনিশিয়ালি ইনক্লুশন এক্সক্লুশন করার পর আপনি 237টা পাইছেন, যেটা এক্সেল শিট আপনার কাছে আছে। তো আমি সবসময় বলবো এক্সেল শিট তো ডাউনলোড করবেন করবেন, পাশাপাশি আরো একটা জিনিস করে রাখবে, যেটাকে বলে আরআইএস ফাইল। আরআইএস ফাইল ডাউনলোড দেবেন, প্রয়োজনে এই জোটেরও আরআইএসটা দিবেন। এটা কাজ কি আমি বলতেছি,
এই দেখেন এই আরআইএস এর উপর ক্লিক করলাম, আরআইএস ফাইলটাও এই যে আরআইএস ফাইলটাও ডাউনলোড হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট আরআইএসটা ডাউনলোড করবেন। মানে এটার আরো কিছু 2-3টা ভার্সন ডাউনলোড করে রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় সফটওয়্যারে এক্সেল দিলে এক্সেলটা নেয় না। তো আমার কথা হলো আপনি আপনার যেহেতু এখানে বিকল্প আছে, বিকল্পগুলো ডাউনলোড করে রাখেন, সমস্যা তো নাই। বা এখানে লেখা আছে কি জোটেরো আরআইএস, জোটেরো আরআইএস, এই জোটেরো আরআইএসটা ডাউনলোড করে রাখেন। এই জোটেরো আরআইএসটা আমি ডাউনলোড করে রাখলাম। ব্যাপারটা কিন্তু বুঝেন। এখন এই 237টা আর্টিকেলের উপরই তো আমরা যাবতীয় কাজ করব, তাই না? এটা তো আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। এখন এক একজন এক এক ভাবে কাজ করে। আগে সবাই কেমনে কাজ করতে আপনাদেরকে বলি। আগে সবাই কাজ করতে যখন টুলস টুলস ছিল না, এই 237টা আর্টিকেলকে তারা প্রথমে হচ্ছে যে এই যে আমরা এখান থেকে বের করলাম, কি বলেন, একটু আগে যে আমরা বের করলাম প্রত্যেকটা আর্টিকেলের সামারি এবং টাইটেল, প্রত্যেকটা আর্টিকেলের সামারি এবং টাইটেল, প্রত্যেকটা আর্টিকেলের সামারি এবং টাইটেল দেখে দেখে ধরেন এটা আমার গবেষণার সাথে যায় না, আমি কাজ করব হচ্ছে যে সোশ্যাল সায়েন্সে। দেখেন আমরা একটু আগে বলছি যে আমরা এআই ইন এডুকেশন ফিডব্যাক সিস্টেম সোশ্যাল সায়েন্সের ডেভেলপিং কান্ট্রির উপর আমরা কাজ কাজ করব। এখন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিএমসি মেডিকেল এডুকেশন, এটা হচ্ছে জার্নালের নাম। দ্যাট মিনস এটা সোশ্যাল সায়েন্সের না। তাইলে এটাকে আমি দিয়ে দিলাম রেড, রেড দিয়ে দিলাম। তারপর দুই দুই নাম্বারটা ধরেন এখানে হচ্ছে যে পড়বেন, লাইন বাই লাইন পড়বেন, অ্যাবস্ট্রাক্ট পড়বেন। এটা হচ্ছে যেটা বললাম যে একটা পাঞ্জাবির উপরের প্যাকেজিং আমরা এখন দেখবো। উপরের প্যাকেজিং দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা আবার আমার গবেষণার সাথে যায়, হয়তো এটা আমার গবেষণায় কাজে লাগবে, সেটাকে আবার হলুদ করে দিলাম। আবার 3 নাম্বারটা এটা হচ্ছে ইনিশিয়ালি দেখা, ইনিশিয়ালি দেখে ডিসিশন নেওয়া, ঠিক আছে। এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক, ই লার্নিং, হ্যাঁ এটা আমার গবেষণার সাথে যাইতে পারে। এটা এভাবে একটা একটা করে দেখা, এটা একটু টাইম কনজিউমিং, ঠিক আছে, এবং এতে অনেক ডেটা হারাই যায়, আরো সমস্যা আছে। ও, আরেকটা কথা বলা হয়নি, এটা তো স্কোপাস থেকে পেলাম, আবার ওয়েব অফ সায়েন্স থেকেও তো আমাদের এরকম একটা ফাইল নাম তো, তাই 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 না? মানে আমরা ওয়েব অফ সায়েন্স থেকেও তো একটা সিমিলার টাইপের ফাইল পাইতাম, ঠিক আছে। ওকে, তো আপনারা যখন ফাইল আউট করবেন এক্সেল শিট খুব বেশি বড় না করে শুধু টাইটেল, আমি আবার বলছি শুধু টাইটেল, ইয়ার, সোর্স ফাইল, মানে টাইটেল, ইয়ার, জার্নালের নাম, ডিওয়াই, অ্যাবস্ট্রাক্ট, শুধু এই এই কয়টা রাখলে হবে। কারণ বেশি রাখলে স্কোপাসের ফাইল আর ওয়েব অফ সায়েন্সের ফাইল যদি ভিন্ন হয় তাহলে আপনি একটার উপর একটা পেস্ট করতে পারবেন না, ঠিক আছে। সো একটু গ্যাঞ্জাম লেগে যাবে আর কি। স্কোপাস তাহলে ওয়েব অফ সায়েন্স থেকেও এরকম একটা ফাইল বের হবে, এবং ওয়েব অফ সায়েন্সে ধরেন আরো অনেকগুলা পাবেন, আরো অনেকগুলা পাবেন। আচ্ছা, তো আগে সবাই কিভাবে কাজ করতো ম্যানুয়ালি সেটা বলি। ধরেন এগুলা আপনি, সরি, বুঝেন, আপনি যখন ওয়েব অফ সায়েন্স থেকেও যদি আরো 200-300 আর্টিকেল নামান তখন এরকম একটা সম্ভাবনা তৈরি হবে না? একটু দাঁড়ান, একটু মাউসটা ধরতেছে না। আচ্ছা, এখন মনে মনে করেন আমরা ওয়েব অফ সায়েন্সের গুলারেও এই এক্সেল শিটে রেখে দিলাম। তা আগে আমরা করতাম কি, এবার আমাদের ডুপ্লিকেট রিমুভ করতে হবে। মানে আমাদের কাজ হলো, 1 নাম্বার কাজ হলো আমাদের টোটাল ফাইল থেকে ডুপ্লিকেট রিমুভ করতে হবে, ঠিক আছে। আমাদের টোটাল ফাইল কত, ধরেন 245, ডুপ্লিকেট রিমুভ করতে হবে। আমরা কেমনে ডুপ্লিকেট রিমুভ করতাম, মানে আগের প্রসেসটা বলতেছি। আগে আমরা করতাম কি, ধরেন এখন এক 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 প্রত্যেকটা এক একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের ইয়ার তো মিলতেই পারে, তাই না? ইয়ার মিলতেই পারে, জার্নাল মিলতেই পারে, কিন্তু টাইটেল বা ডিওয়াই কি মিলবে? আপনি একটু বলেন তো, টাইটেল বা ডিওয়াই প্রত্যেকটা জার্নালের একই না? টাইটেল বা ডিওয়াই প্রত্যেকটা জার্নালের একই না? আপনার কি আমার কথা বুঝতেছেন? এক না, রাইট। এখন যদি এক না হয় দ্যাট মিনস টাইটেল এবং ডিওয়াই এর মধ্যে, টাইটেল এবং ডিওয়াই এর মধ্যে আমাদের দেখতে হবে ডুপ্লিকেট। এখন কেমনে দেখবেন ডুপ্লিকেট? যেমন আমি ডিওয়াই এর মধ্যে ডুপ্লিকেট দেখতে চাই, তাহলে ডিওয়াই এর ঘরটা মার্ক করবেন, ডিওয়াই এর ঘরটা মার্ক করবেন। মার্ক করে, খেয়াল করেন, মার্ক করে আপনার এক্সেল ফাইলের ডেটা যাবেন, ডেটা, আপনার এক্সেল ফাইলের ডেটা যাবেন, ডেটা, ডেটা যাওয়ার পর লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, এই রিমুভ ডুপ্লিকেটে যাবেন, রিমুভ ডুপ্লিকেট এখানে যাবেন। এখানে যাওয়ার পরে লেখা আছে এক্সপান্ডে যাবেন। এবার আমি দেখতে চাই কি ডিওয়াই, মানে আমি একে বলবো যে ডিওয়াই এর মধ্যে কোনো ডুপ্লিকেট থাকলে রিমুভ করে দাও। এবার আমি যদি ওকে ক্লিক করি, ওকে ক্লিক করি, আপনারা পরে ভিডিও দেখে মিলাই নিয়ে যারা একটু স্ক্রিন পরে দেখছেন, ওকে ক্লিক করলে সে আমাকে বলছে যে 6টা ডুপ্লিকেট পাইলাম আর মাত্র 238টা আছে ইউনিক, ঠিক আছে। 6টা ডুপ্লিকেট পেলাম, 238টা ইউনিক। সো আমাকে কিন্তু সে এখন ইউনিক গুলা দিয়ে দিছে, সে আমাকে কিন্তু ইউনিক গুলা দিয়ে দিছে, ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝছেন? এটা হচ্ছে একটা পন্থা। আরেকভাবেও করা যাইতো, আরেকভাবে হচ্ছে আপনাদের এক্সেল ফাইলের, আপনাদের এক্সেল ফাইলের
এখানে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে তারপর এখানে লেখা আছে ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট হাইলাইট সেল, ডুপ্লিকেট ভ্যালু। এখানে ক্লিক করলেও যেই যেই ভ্যালুগুলো ডুপ্লিকেট ওগুলা কালার হয়ে থাকবে। এরপর আমরা যারা এক্সেলের কাজ টুকটাক জানি, আপনারা ইজিলি বুঝতেছেন, আপনি চাইলে যে ফিল্টারে গিয়ে এরপর আবার এই যে কালার, এই যে কালারে গেলে ওখানে তারপরে এই যে ডুপ্লিকেট গুলো উপরে দেখা যাচ্ছে। তো পরেরটা চাইতে প্রথমটা ভালো, প্রথমটা জাস্ট দিলে সে একদম ডুপ্লিকেট গুলা রিমুভ করে দেবে। এটা ছিল আমরা আগে যারা কাজ করতাম এইভাবে করতাম, ঠিক আছে। আমি এটাও দেখাইছি কারণ এখানে সবাই সফটওয়্যার অত ইউজ নাও করতে পারবো, ঠিক আছে। সো আপনারা এতটুকু কি পারবেন যে দুইটা এক্সেল শিটকে মানে একটা ফাইল করে এরপর ডেটা অপশনটা ব্যবহার করে ডুপ্লিকেট রিমুভ করা? এটা পারবো না। একজন বলতেছেন আবার দেখেন, আপনি ভিডিওটা আনলেই পারবেন। আবারও বলতেছি ভিডিওটা আনলেই পারবেন। ডেটা যাবেন, ডেটায় গিয়ে কিভাবে করবেন একদম সুন্দর মতো দেখাই দেওয়া আছে, আর ইউটিউবে তো এগুলো আছে, ঠিক আছে। সো এখন ধরেন ডুপ্লিকেট রিমুভ করার পরে আপনারা আছে আর ধরেন দুইটা ডেটাবেজে, একটাতে পাইছেন 250, একটাতে পাইছেন 150। দুইটা একত্র করে ডুপ্লিকেট রিমুভ করার পরে এবার 350টা ফাইল। এবার আপনি আপনার ওই এমএস ওয়ার্ড আপনি এক জায়গায় লিখে রাখেন, আফটার রিমুভিং ডুপ্লিকেট টোটাল ফাইল পাইছি কত, 350। এটা আপনি এক জায়গায় লিখে রাখেন, ঠিক আছে। এরকম। তো এটা হচ্ছে যে সনাতন মেথড, সবাই আগে এইভাবে করতো। সেম কাজটাই আমরা চাইলে জোটেরও বা কোনো অন্য কোনো টুলস দিয়ে করতে পারি। জোটেরও দিয়ে কেমনে কেমনে করতে পারি দেখেন। আমি জানি না আপনাদের এটা বিরক্ত লাগতেছে কিনা, আমি কিন্তু মানে পটেনশিয়াল যে ওয়েগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক ঠিক আছে। যার যেটা ভালো লাগে আপনারা ওইভাবেই অ্যাপ্লাই করবেন। হুম। এবার আমি ধরেন জোটেরোতে ঢুকলাম জোটেরোতে ঢুকে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। স্বাভাবিক, জোটেরোতে যে যে কোনো কাজ করতে গেলে ফোল্ডার তৈরি করা লাগবে, এটা তো সবাই আমরা জানি। ওকে, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ধরেন এসএলআর, সিস্টেম লিটারেচার রিভিউ এডুকেশন, কথার কথা এই নামে আমরা একটা ফোল্ডার করলাম। আচ্ছা, এই নামে ফোল্ডার করলাম। তো এই যে আমরা একটু আগে খেয়াল করেন, একটু আগে যে আমরা ওই যে মনে আছে যে আমরা একটা ফাইল আউট করছিলাম জোটেরো আরআইএস। এই জোটেরো আরআইএসটা যদি আমি এখানে ইম্পোর্ট করি, দেখেন জোটেরো আরআইএসটা যদি ইম্পোর্ট করি, যে ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করে এবার আমি যদি ওই যে একটু আগে নামালাম জোটেরো আরআইএস নামক যে ফাইলটা, আমি জানি না ফাইলটা, আমি একটু দেখে নিই ফাইলটার নামটা, দেখে নিই তাহলে ভুল হবে না। ফাইলটার নাম ছিল 59C3। আচ্ছা, খেয়াল করেন, মানে যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন এটাকে এখানে ওপেন করে দেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন দেখবেন জোটেরও এই যে 200 আর্টিকেল বা আপনার দুই ডেটাবেস মিলিয়ে প্রায় 400 আর্টিকেল, সবগুলো আর্টিকেলকে আপনার এখানে নিয়ে আসবে খুব দ্রুত। খেয়াল করেন এই যে জোটেরও এখন একটু খেয়াল করেন তো এখানে ফিনিশ। এখন খেয়াল করেন আমাদের এই যে জোটেরোর যে ফোল্ডারটা, এই ফোল্ডারে খেয়াল করুন, জোটেরোর ফোল্ডারে আমাদের চলে চলে আসছে না, সবগুলো আর্টিকেল চলে আসছে না? আমরা কি দেখতে পাচ্ছি এখানে যারা আছে, আমরা দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা, আমার ল্যাপটপটা চার্জ দেওয়া লাগবে। ওকে, তাহলে জোটেরো আরআইএস নামক ফাইল যদি আপনি স্কোপাস থেকে নামান বা ওয়েব অফ সায়েন্স থেকে নামান, জোটেরো আরআইএস ফাইলটা যদি আপনি স্কোপাস থেকে নামান বা ওয়েব অফ সায়েন্স থেকে নামান, তাহলে আপনি জোটেরোতেও কিন্তু এই ফোল্ডারটা পেয়ে যাবেন। এখন কেউ যদি মনে মনে করেন যে ভাই আমি এক্সেলে গিয়ে আমি একটা একটা করে বাদ দেবো না, আমি এখান থেকে বাদ দেবো, সেটাও কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার এই যে কন্ট্রোল অল দেওয়ার পরে এরপর এই যে লেখা আছে যে রিমুভ ডুপ্লিকেট, দেখুন এখানে ডুপ্লিকেট রিমুভ করার অপশন গুলো আছে। বা আপনি যদি এই যে শর্ট বাই টাইটেল দেন তাহলে কিন্তু এবিসিডি সিরিয়াল এগুলো চলে আসবে। সো এখান থেকেও আমরা চাইলে ডুপ্লিকেট রিমুভ করতে পারবো, ঠিক আছে। ডুপ্লিকেট হলে দেখাবে আর কি, ঠিক আছে। এই যে এখানে অপশন থাকার কথা। উম, বা কোনো আইটেম যদি আপনি ডুপ্লিকেট, আমি জানি না এখানে অটোমেটেড ভাবে ডুপ্লিকেট চেক করার অপশন কোন নাম্বার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো যদি যদি কোনো আর্টিকেল দেখেন যেটা ডুপ্লিকেট, সেটা আপনি এই যে আপনি রাইট ক্লিক করে এরপর হচ্ছে যে আপনি এটা বাদ বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। রাইট রাইট ক্লিক করে লেখা আছে রিমুভ আইটেম। তো এইটাও করতে পারেন, মানে চাইলে এক্সেল থেকেও করতে পারেন, এক্সেল থেকে করাটা কিন্তু ইজি, চাইলে জোটেরো থেকেও করতে পারেন, ঠিক আছে। কিন্তু এর বাইরে আরেকটা ইজি টুলস আছে যেটা আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করব, সবচেয়ে ইজি টুলস, সেটার কথা এখন বলতেছি।
সেই ইজি টুলসটার নাম হলো রায়ান এআই, এবং এটা হচ্ছে একাডেমিয়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি আপনাকে বলছিলাম যে আমার গত শনিবারে একটা প্রফেসরের সাথে ইন্টারভিউ ছিল। তো ও আমাকে দুটো টুলসের নাম বলছে, বলছে যে তুমি সিস্টেমেটিক রিভিউ করার জন্য হয় রায়ান এআই ইউজ ইউজ করবে অথবা কো এভিডেন্স ইউজ করবা, ঠিক আছে? তো ওনারা ওনাদের এখানে দুইটাই ইউজ করে, যে কোনো একটা ইউজ করলে হয়। ওটা ওই টুলসটা বানানোই হয়েছে এই কাজের জন্য, মানে আমরা এই যে স্কোপাস থেকে এবং ওয়েব অফ সায়েন্স থেকে ধরেন 250 আর 300 ধরেন 500 আর্টিকেল পেলাম, এই 500 আর্টিকেল থেকে ডুপ্লিকেট গুলা রিমুভ করে দেন বাকি প্রসেসে কাজ করার জন্য ওই এআইটার জন্ম হয়েছে। সো এক্সেল দিয়ে করতে পারেন, জুটো দিয়ে করতে পারেন, অথবা ওই টুলস দিয়ে করতে পারেন। টুলসের নাম কি? টুলসের নাম হচ্ছে রায়ান এআই। ওকে, সো এখন কেমনে রায়ান এআই কাজ করবেন আমি একদম ডিটেলস দেখাই দিচ্ছি। এই যে রায়ান এআই লিখে গুগলে সার্চ করবেন। ওকে, এটা কিন্তু একাডেমিয়াতে সবচেয়ে মানে সিস্টেমেটিক রিভিউর জন্য সবচেয়ে বেশি এই টুলসটা ব্যবহৃত হয়, এবং এটা বেশ পুরাতন একটা টুলস, খুব স্বীকৃত একটা টুলস, ঠিক আছে? এর রায়ান এতে ঢুকবেন, ঢোকার পর লেখা আছে সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে আপনার ইমেল এবং কান্ট্রি দেবেন, ঠিক আছে? যে আমি আমার ইমেল এবং কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। আমি রোবট না, এটাও হচ্ছে প্রমাণ করে দিলাম। ওকে, এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মেইলে ওরা একটা কনফার্মেশন পাঠাবে। কনফার্মেশন, ওকে। আপনারা তো বুঝতে পারতেছেন এখানে কি করতে হবে। এরপর এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের কাছে ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিশেষ চিহ্ন, এগুলো সহ দেবেন। ওকে, এবার কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে? অর্থাৎ রায়ান এআই নামক একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে একটা ফ্রি অ্যাকাউন্ট আমরা খুলে নেব। আমরা কি বুঝতেছি বা আমরা পারতেছি? আমরা কি বুঝতেছি বা আমরা পারবো? ওকে, একজন বলছেন জটিলতা কি অ্যাড করলে সবগুলোর পিডিএফ আসবে? না, অ্যাড করলে সবগুলোর পিডিএফ আসবে না, পিডিএফ এর কাজ একটু পরে। আচ্ছা, এতটুকু তো পারা উচিত, একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা। এরপর বলতেছে আপনার টাইটেল মিস্টার নাকি মিসেস, এগুলা দিয়ে দেবেন, অর্গানাইজেশনের নাম, ওর ভার্সিটির নাম দিয়ে দিলাম। ওই ভার্সিটির দিকে আপনি স্টুডেন্ট নাকি রিসার্চার নাকি কি, আপনি জাস্ট এগুলা দিয়ে দিবেন। আপনার কাজের উদ্দেশ্য কি, এটা জাস্ট এজ ইউজুয়াল নিয়মে পূরণ করে দিবেন। ওকে, আমরা রায়ান এআই এর ভেতরে ঢুকে গেলাম। এই রায়ান এআই হচ্ছে আমাদের এই যে খুব মানে কঠিন কাজটা, আর্টিকেল গুলাকে স্ক্রিনিং করা, কারণ এখানে তো সবসময় 400-500 না, কারো হয়তো 2-3 হাজার আর্টিকেলও হবে। এই কাজটা হচ্ছে রায়ান এআই আপনাকে খুব ইজিলি করে দেবে, ঠিক আছে? তো এখানে প্রথমে লেখা আছে ক্রিয়েট রিভিউ, ক্রিয়েট রিভিউতে ক্লিক করব। আমরা কি রায়ান এআই এর ইন্টারফেসটা কি দেখতে পাচ্ছি? রায়ান এআই এর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আপনার মাই লাইব্রেরি লেখা আছে, আপনি চাইলে আপনার আগের কাজগুলো এখানে দেখবেন। আমি যে একটা ফ্রেশ অ্যাকাউন্টে ঢুকছি, এই জন্য দেখাচ্ছে না। এখানে লেখা আছে টিমস, টিমসের কাজকে আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? ওকে, তো প্রথমে লেখা আছে রিভিউ। ওকে, আবারও বলতেছি আমি নিজেও কিন্তু এই টুলসটা একেবারে নতুন, আমি গত শনিবারে এটা এটা সম্পর্কে পরিচিত হয়েছি, আর গত কয়েকদিন আসলে ঘাটাঘাটি করেছি, ঠিক আছে? আমি এখনো এক্সপার্ট না, মনেরও জানতে কিছু ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আমি জাস্ট প্রসেসটা দেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে? আগে বলে রাখলাম যেহেতু বারবার ক্লাস নেই না এটার উপর। ক্রিয়েট রিভিউতে ক্লিক করলাম, ক্রিয়েট রিভিউ। ক্রিয়েট রিভিউতে ক্লিক করার পর প্রথম বলছে আপনার প্রজেক্টের টাইটেলের নাম দিতে। সো আমি টাইটেলের নাম দিয়ে দিচ্ছি। আমার টাইটেলের নাম ছিল এটা, টাইটেলের নাম দিয়ে দিন ঠিক করে। এগুলো ভালো করে দিয়েন, মানে আমরা তো ক্লাসে এখন দ্রুত দেখাচ্ছি, কিন্তু কাজ করার ক্ষেত্রে আমি মনে করি খুব ক্লিন ওয়ার্ক করা ভালো। আচ্ছা, রিভিউর টাইপটা কি? আমি বললাম সিস্টেমেটিক রিভিউ। রিভিউর ডোমেইন কি? ডোমেইন মানে আপনি কি কোনো স্পেসিফিক ডোমেইনে করতেছেন না ওভারঅল অল ডোমেইন? আমরা যেমন সোশ্যাল সায়েন্স বলে দিছি, তাহলে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং দিতে পারেন। আপনার যদি আপনি কোনো স্পেসিফিক ডোমেইন থাকে ডোমেইন দিতে পারেন, অথবা অল দিলে সমস্যা না। এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, ওরা এগুলা কোনো চেক করবে না বা কিছু না। এটা জাস্ট মানে একটা ফর্মালিটি বলতে পারেন। যদি আপনি ডেসক্রিপশন দিয়ে চান দেবেন, নাহলে সমস্যা না। এবার ক্রিয়েট নিউ রিভিউ। ওকে, সো প্রথমে আমরা টাইটেল দিলাম, আমাদের কাজটা সিস্টেমেটিক রিভিউটা ডিফাইন করে দিলাম। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন, এতটুকু বুঝতে পারা উচিত আমাদের। ওকে, তাহলে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করার জন্য রায়ান এআই হচ্ছে আমাদের টুলস। আমরা এখানে সবকিছু ফর্মালিটি অবলম্বন করে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে আমাদের টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে দেখেন এটাও কিন্তু জোটের মতো। এবার বলতে ফাইলগুলোকে আপলোড করতে, ফাইলগুলোকে আপলোড করতে। এখন অনেকে এখানে ভুল ভুল করে কি, অনেকে মনে করে যে এই 237টা আর্টিকেলকে মনে হয় ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে, এরকম না। এখানে ফাইলের ক্যাটাগরির মধ্যে লেখা আছে যে
RIS ফাইল অথবা CSV ফাইল অথবা পাবমেড XML। পাবমেড XML মানে যারা পাবমেড ইউজ করেন ওখান থেকে পাবমেড XML ফাইল বাই করা যায়। তারপর ওয়েব অফ সায়েন্সের CIW, ওটা ওখান থেকে বের করা যায়। সো মানে কোন কোন টাইপ এখানে সাপোর্ট করে এটা দেওয়া আছে। এমন না যে আপনি 200-250টা PDF এখানে ডিরেক্ট অ্যাড করে দিবেন, এটা না, PDF অ্যাড করার অপশনটা ভিন্ন। ঠিক আছে, তো আমরা একটু আগে আমরা CSV বের করছি আর RIS বের করছি। CSV বা RIS যে কোনো একটা এখানে আপলোড করলে হবে। CSV অনেক লেট হয়, তো আমি RIS-টা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, আচ্ছা। একজন বলছেন আর্টিকেল গুলো পড়ার জন্য ইউজ করা যাবে কিনা, যাবে, সেটা আরো পরে। ওকে, তাহলে এখন দেখেন আমি যে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর একটু আগে যে আমি বের করছি এক্সেল ফাইলটা অথবা RIS ফাইলটা, একটু আগে যেটা আমি বের করছি, একটু আগে যেটা বের করছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই ফাইলটাই তো মনে হয় নাকি? আমি এটা আবার চেক করে নিই যেন ভুল না হয়। 59C3, হ্যাঁ। ওকে, আমি এই ফাইলটা দিলাম। এক্সেল ফাইল দিলে হবে, কিন্তু এক্সেল ফাইল দিলে ওরা এটা নিতে মানে অনেক টাইম নেয়। আপনি RIS ফাইল দিলেই হবে। RIS ফাইল দিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার পর এটা আপলোড হতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে, আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এরপর আপনি যদি কোলাবোরেটলি কাজ করতে চান, এটা আমরা শুনছি আমরা কোলাবোরেটলি কাজ করি, বা ধরেন এই 250 আর্টিকেল, আমাদের কাজ হবে কি 250 আর্টিকেলের মধ্যে ডুপ্লিকেট চেক করা, তারপর আর্টিকেলটা আদৌ আমার সাথে রিলেভেন্ট কিনা সেটা চেক করা, আর্টিকেল কি রাখবো নাকি বাদ দেবো সেটা চেক করা। তো শুধুমাত্র একজন যদি আমরা চেক করি তখন সেখানে বায়াসনেস তৈরি হয়। যদি এমন হয় ধরেন 3জন মানুষ মিলে একই আর্টিকেল 3জন মানুষ চেক চেক করছে, তখন কিন্তু ফাইনাল ডিসিশনে পৌঁছানো সহজ হয়। ঠিক আছে, এবং আমরা তখন ওই মেথোডোলজি পার্টে আমরা লিখে দিই যে আমাদের ডেটা চুজ করার যে কোয়ালিটিটা হাই ছিল, তখন আমরা এটা বলে দিই যে হ্যাঁ 3জন মিলে এটা ফাইনালি আর্টিকেল গুলো চুজ করা যায়। সো ওই 3জনের মেইলটা এখানে দিতে দিতে পারেন, যেই 3জনকে আপনি অ্যাক্সেস দিতে চান। যেমন আমি হয়তো মোর্শেদ আলমকে অ্যাক্সেস দিতে চাই। আমি এখন এই যে মোর্শেদ আলমের মেইলটা, মোর্শেদ আলমের ওই মেইলে কিন্তু অবশ্যই রায়ান AI এর অ্যাকাউন্ট থাকতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। ঠিক আছে, আমি মোর্শেদ আলমকে অ্যাক্সেস দিয়ে দিলাম। এবার আপনার আরো যে বন্ধু বা আপনার যে প্রজেক্ট মেট, তাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার রোলটা কি হবে, সে কি রিভিউয়ার না ভিউয়ার না কোলাবোরেটর? তো ফ্রি ভার্সনে মেবি কোলাবোরেটরটা অ্যাড করা যাবে না, রিভিউয়ার পর্যন্ত অ্যাড করা যাবে। আর হচ্ছে যে তাকে এখানে হচ্ছে যে একটা রিজন লিখতে পারেন। ঠিক আছে, বা যেটা আপনি লিখবেন সেটা মানে যাকে অ্যাড করছেন তার কাছে SMS যাবে, এটা ম্যান্ডেটরি না, লাগবে না। ওকে, এবার আমি ইনভাইটে ক্লিক করলাম। ইনভাইট অর্থাৎ মোর্শেদ আলমের কাছেও একটা ইনভাইট যাবে যে আপনাকে রিভিউ করার জন্য ইনভাইট করা হলো। ঠিক আছে, ওকে। সো এখন খেয়াল করেন যে আমরা রায়ান AI তে অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খোলার পরে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স থেকে আমরা যে RIS ফাইলটা পাইছি, একটা ফাইল হলো অ্যাড করবেন, 2টা ফাইল। ধর আপনি স্কোপাস থেকে একটা পাইছেন, RIS থেকে একটা পাইছেন, তো সমস্যা না, আপনি 2টা ফাইল এখানে আপলোড করে দেন। এখানে এই যে লেখা আছে রিভিউ ডেটা, দেখেন এখানে লেখা আছে রিভিউ ডেটা। এই রিভিউ ডেটার মধ্যে ধরেন স্কোপাসেরটা আছে। ওকে, এবার আপনি ওয়েব অফ সায়েন্সেরটাও, এখানে লেখা আছে অ্যাড রেফারেন্স। অ্যাড রেফারেন্স মানে স্কোপাসেরটা অ্যাড করছেন, এবার ওয়েব অফ সায়েন্সেরটা অ্যাড করবেন। সো এখানে এই যে মাই লাইব্রেরিতে ঢুকলেন, মাই লাইব্রেরিতে ঢুকে, সরি মাই লাইব্রেরি না, মাই মাই ডিভাইসে ঢুকবেন, সরি, এই যে মাই ডিভাইসে ঢুকবেন। ডিভাইসে ঢুকলে আপনাকে আবার আপনার পিসিতে নিয়ে যাবে। এবার আপনি ধরেন ওই সাইজটাও দেবেন, ফলে আপনার ধরেন এখানে 200 আর ওখানে 200 হয়ে গেল, ধরেন 400 400। ওকে, জাস্ট অ্যাড করা কি কঠিন? আমরা পারবো না? কেউ যদি একাধিক ডেটাবেজের উপর কাজ করি, লেটস সে 3টা বা 4টা, আমরা অ্যাড করতে পারবো না? আপনারা চ্যাট বক্সে জানাবেন, কারণ মানে আমি দেখাচ্ছি আপনারা রিয়েলি কাজ পারতেছেন না, সো আলটিমেটলি এটা কোনো লাভ হবে না। ঠিক আছে, ঠিক আছে, কারণ এখানে আর্টিকেল চুজিং এর প্রসেসটাই মেইন। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কিভাবে করবেন? আমরা লিটারেচার রিভিউ যেভাবে করি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ একইভাবে করবো, কিন্তু আর্টিকেল চুজিংটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমার 237টা আর্টিকেল। এখন দেখেন, যদি আপনারা এখানে কোনো আর্টিকেল যদি ডুপ্লিকেট থেকে থাকে, যেমন একাধিক ডেটাবেস যখন আমরা চুজ করি তখন মাস্ট ডুপ্লিকেট থাকে, কারণ আমি একটা ডেটাবেসের আর্টিকেল যে ডুপ্লিকেট নাই, এখানে লেখা আছে ডিটেক্ট ডুপ্লিকেট। ডিটেক্ট ডুপ্লিকেট আমি যদি ক্লিক করি, এই ডিটেক্ট ডুপ্লিকেট এবং প্রসিড, যদি একাধিক ডেটাবেস হয়, একাধিক ডেটাবেস, তখন আপনাদেরকে ওরা সম্ভাব্য ডুপ্লিকেট যেগুলো এগুলাকে আপনাকে দেখাবে যে হ্যাঁ এই যে অমুক আর্টিকেল, এটাকে তারা ডুপ্লিকেট মনে করতেছে। ঠিক আছে, এটাকে তারা ডুপ্লিকেট মনে করতেছে। ঠিক আছে, ঠিক আছে। সো এখন এইটা ডুপ্লিকেট কিনা সেটা আপনি চুজ করবেন, এটা ডুপ্লিকেট কিনা। যেমন এরা এই যে এরা বলতেছে যে এই 2টা আর্টিকেল এরা বলতেছে ডুপ্লিকেট হইতে পারে।
এখন আপনি দেখবেন এই দুইটা আর্টিকেলের সাল এবং বাকি ইনফোগুলা এক এক কিনা। যদি এক হয় তাহলে তো এক, আর যদি এক না হয় তাহলে সমস্যা নাই। ঠিক আছে। তো এখানে দেখছেন ডিটেক্ট ডুপ্লিকেট নামক যে অপশনটা, এটাতে ক্লিক করলে ওরা দেখাবে যে হ্যাঁ এই 15টা আর্টিকেল ডুপ্লিকেট। আপনি একটা একটা করে চেক করে দেখবেন যে আদৌ ডুপ্লিকেট কিনা। যদি দেখেন যে হ্যাঁ একই নাম একই সাল, আপনি জাস্ট এখানে ক্লিক করে আর্টিকেলটাকে, এই দেখবেন নিচে লেখা লেখা আছে, ঠিক আছে, আপনি জাস্ট আর্টিকেলটাকে এখান থেকে বাদ বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, বাদ দিয়ে দেওয়ার অপশন আপনি পাবেন। তো এটা বিষয়টা কি খুব কঠিন? খুব কিন্তু কঠিন না। ঠিক আছে, আচ্ছা। তাহলে যাই হোক, আমাদের টোটাল আর্টিকেল কয়টা? টোটাল আর্টিকেল হচ্ছে আমাদের 237টা। আমাদের টোটাল আর্টিকেল হচ্ছে এখানে 237টা। ঠিক আছে, টোটাল আর্টিকেল 237টা। এইবার আমরা রিমুভ ডুপ্লিকেটের কাজও হয়ে গেল, রিমুভ ডুপ্লিকেটের কাজও হয়ে গেল। এইবার আমরা বাকি কাজ করবো আস্তে আস্তে। ঠিক আছে, এবার বলেন তো, এটা আপনি যেই টুল দিয়ে করেন, রায়ান এআই, ও এভিডেন্স, জোটেরো, কিংবা এক্সেল, কিংবা আপনি মানে একদম সনাতন মেথডে, কাজের প্রসেস এটাই। এই যে রিমুভ ডুপ্লিকেটের পরে আপনার টোটাল আর্টিকেল যতগুলা রয়েছে এটা আপনি আবার নোট করে রাখবেন, কারণ একটু পরে ওই যে ডায়াগ্রামে এই সংখ্যাগুলা আমাদের বসাইতে হবে। একটু পরে এই যে ডায়াগ্রাম, ডায়াগ্রাম কোনটা, এই যে আমরা খেয়াল করেন এই যে, এবার বলেন তো আপনাদের আর্টিকেলে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া কি কঠিন? যে প্রথমে টোটাল স্কোপাস ওয়েব অফ সায়েন্সে টোটাল আর্টিকেল পেলাম কত, ডুপ্লিকেট রিমুভ করার পর কত, ইনক্লুশন এক্সক্লুশন করার পর কত। ঠিক আছে, এটা চাইলে ফ্লোটা একটু উল্টাও হইতে হইতে পারে, কিন্তু আমি বলতেছি এই সংখ্যাগুলো লিখে রাখবেন জাস্ট এই ফ্লোতে বসানোর জন্য। ঠিক আছে, যাই হোক, আমরা রায়ান এআইতে আমরা আবারও চলে যাই। রায়ান এআইতে এখানে 237টা আর্টিকেলের নাম লেখা আছে। ঠিক আছে, আমরা আছি এখন, এখানে দেখেন কয়েকটা প্যানেল আছে, ওভারভিউ প্যানেল। ওভারভিউ মানে এই প্রজেক্টের নাম কি, এই প্রজেক্টের নাম কি, এবং এখানে এরা বলতেছে সম্ভাব্য দুইটা আর্টিকেল হচ্ছে ডুপ্লিকেট, এবং আমরা এখানে গিয়ে বলে দেবো যে না এই দুইটা আর্টিকেল ডুপ্লিকেট না। মানে দেখেন এরা যে এই দুইটা আর্টিকেল ডুপ্লিকেট বলতেছে, আপনি হচ্ছে একটু দেখবেন কেয়ারফুলি। এই দুইটা, একটা আর্টিকেলের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন অটোনোমাস ইংলিশ লার্নিং এমং কলেজ। আচ্ছা, আর এটা হচ্ছে এই যে দুইটা আর্টিকেল খুব কাছাকাছি, কিন্তু আপনি যদি দেখেন দুইটা আর্টিকেল জার্নাল আলাদা, অথর আলাদা, দুইটা আর্টিকেল একেবারে ভিন্ন, তাহলে আমি এই যে কিপ, এই আর্টিকেলটাও কিপ দিলাম, কিপ মানে রাখলাম, এবং ওই আর্টিকেলটাকে আমি কিপ দিয়ে দিলাম। ঠিক আছে, সো অর্থাৎ আমি, ওরা আমাকে সাজেস্ট করছে যে এই দুইটা আর্টিকেল ডুপ্লিকেট হইতে পারে, কিন্তু আমি আহ, এটাকে কিপ মানে অর্থাৎ আমি রেখে রেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে কি কি কাজ হয়ে গেছে অলরেডি খেয়াল করেন, এরা আমাকে প্যানেলে দেখাচ্ছে আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, রেফারেন্স অ্যাড করছি, আরেকজন মেম্বারকেও ইনভাইট করছি, ডুপ্লিকেটের কাজটাও করছি। একটা কাজ বাকি আছে এবার আমাদের, ডিফাইন স্ক্রিনিং ক্রাইটেরিয়া, মানে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, আমরা আর্টিকেল গুলা রাখবো বা বাদ দেবো। এখানে বলতেছে ক্রাইটেরিয়া গুলা সেট আপ করতে, কোন কোন ক্রাইটেরিয়া। ঠিক আছে, লেখা আছে ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া আপনার যেই গবেষণায় যেটা থাকে, তো নর্মাল ইনক্লুশন ক্রাইটেরিয়া গুলো কি থাকে, যেমন আমরা বললাম যে আমরা কিন্তু অলরেডি ইনক্লুশন এক্সক্লুশন কিন্তু অ্যাপ্লাই করে ফেলছি বলা যায়। ঠিক আছে, ঠিক আছে, তাও বললাম যে অনলি অনলি সোশ্যাল সায়েন্স রিলেটেড আর্টিকেল। ঠিক আছে, সোশ্যাল সায়েন্স রিলেটেড আর্টিকেল আর্টিকেল এটা আমাদের একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া ধরেন। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি রিলেটেড আর্টিকেল, ডেভেলপিং কান্ট্রি। এখন এই মানে এইটা কাজ করে ভালো মতো যারা এখানে অ্যাডভান্স ভার্সন ইউজ করে। অ্যাডভান্স ভার্সন ইউজ করলে মানে অ্যাডভান্স ভার্সন আর ফ্রি ভার্সনের অসুবিধা হলো, ফ্রি ভার্সনে আপনি নিজে খুঁজে খুঁজে পরে বাদ দেওয়া লাগবে। অ্যাডভান্স ভার্সনে হচ্ছে আপনি ক্রাইটেরিয়া সেট সেট করে দেবেন, মানে প্রিমিয়াম ভার্সনে সে নিজেই অলমোস্ট কাজটা আপনাকে করে দেবে, মানে সে নিজেই এখান থেকে খুঁজে আপনি যে ক্রাইটেরিয়া সেট করছেন ও নিজে সে বের করে দেবে। ঠিক আছে, তো এটা ফ্রি ভার্সনে এগুলো অত ভালো হবে না, এটা আমাদের মেনে নিতে হবে। যদি এটা অ্যাডভান্স ভার্সন হতো, আমি এখানে এই যে স্টার্ট স্ক্রিনিং এ ক্লিক করতাম, স্টার্ট স্ক্রিনিং, তখন সে আমাকে দেখাইতো আর কি। ঠিক আছে, আমার ইয়া অনুযায়ী আর কি। তো যাই হোক, এখন খেয়াল করেন আমাদের এখানে টোটাল 237টা আর্টিকেল। এইবার আমরা এখান থেকে একটা একটা করে বাদ দেবো। এই যে এখন আমাদের এই সিস্টেমেটিক রিভিউর প্রথমে যেটা বললাম যে আমরা কাপড়ের দোকানে গেলাম, আমরা প্রথমেই 236টা কাপড় আমাদেরকে দেখালো, আমরা আমাদের পছন্দের কথা বলার পরে এবার আমরা প্রত্যেকটা মানে ইনিশিয়াল ডিজাইন দেখে বুঝবো যে এটাকে রাখবো কি রাখবো না। ঠিক আছে, এটা কি রাখবো কি রাখবো না। যেমন ধরেন প্রথম আর্টিকেলটার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এক নজর জাস্ট দেখবেন, এক নজর। যেমন প্রথম আর্টিকেল টাইটেল হচ্ছে কি
অ্যাসেসিং দ্য অপটিমাইজিং টিম বেসড লার্নিং ইন আন্ডার গ্রাজুয়েট কসমেটিক ডার্মাটোলজি এডুকেশন। দেখেন, ডার্মাটোলজি শব্দটা এখানে আছে, কিন্তু আমরা কাজ করতেছি কিছুর উপর, সোশ্যাল সায়েন্সের উপর, তাই না? মানে আমাদের টাইটেল যদি এরকম থাকে সোশ্যাল সায়েন্স, তাহলে আমরা এই আর্টিকেলটা রাখবো না। আর যদি আমরা ওভারঅল যদি কাজ করতাম এবং আমাদের যদি এটা যাইতো, আমরা কাজ করতেছি কি ফিডব্যাকের উপর, ফিডব্যাক এবং এআই এর উপর। এখন দেখেন, এখানে এআই এর একটা কথা এখানে আছে, মেশিন লার্নিং কথাটা আছে, যেটা এআই ফ্রেন্ডলি। আর ফিডব্যাক কি আছে? ফিডব্যাকের কথাটা যদি থাকে তাহলে রাখবেন, ঠিক আছে? এখন আমাদের এই আর্টিকেলটা থাকবে কি থাকবে না, আপনি জাস্ট এই টাইটেলটা আর ভিতরে অ্যাবস্ট্রাক্ট দেখে ডিসাইড করবেন যে এটা থাকবে কি থাকবে না। তো আমরা দেখে বলতে পারি যে না, এটা থাকবে না, এটা মেডিকেল সায়েন্সে। তাহলে এখানে যে ক্রস লেখা আছে এক্সক্লুড, এক্সক্লুডে ক্লিক করে দিলাম, এক্সক্লুডে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কোন রিজন, রিজন এখানে লেখা আছে রিজন, এই রিজনের উপর ক্লিক করলাম। তো রিজনের উপর ক্লিক করার পর আমরা বলতে পারি যে এটা আমাদের, ওরা কি বাই বাই ডিফল্ট কিছু রিজন লিখে লিখে দিছে। এটা কি ফরেন ল্যাঙ্গুয়েজ, রং পপুলেশন, যেমন আমাদের পপুলেশন হচ্ছে সোশ্যাল সায়েন্স, আর এরা এটা কাজ করছে মেডিকেল স্টুডেন্টদের উপরে। So আমরা এখানে রং পপুলেশন এটা চুজ করতে পারি, ঠিক আছে? তো রিজনটা আপনার না দিলেও চলবে, কিন্তু দিলে সুবিধা হলো কি, আপনার প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথে রিজনটা দেখাবে, প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথে রিজনটা দেখাবে, ঠিক আছে? এরপর ধরেন পরের আর্টিকেল হচ্ছে যে অ্যাসেসমেন্ট। আচ্ছা, অ্যাসেসমেন্ট আছে মানে ফিডব্যাক শব্দটা আছে, ইউজিং এআই, এআই সব শব্দটাও আছে। দ্যাট মিনস এই আর্টিকেলটা থাকতে পারে, মানে আমরা ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে এই আর্টিকেলটা আমার গবেষণার জন্য হয়তো থাকতে পারে, তাহলে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর পরের আর্টিকেল, এআই টুলস অ্যান্ড ফ্যাশন ডিজাইন এডুকেশন, ইনস্ট্রাক্টর পার্সপেক্টিভ অন স্টুডেন্ট চ্যালেঞ্জ এন্ড ডিজাইন প্রসেস টুলস। এটা দেখো মনে হয় এটাও থাকতে পারে, এআই আছে, এডুকেশন আছে। এখন এটা কি ফিডব্যাক রিলেটেড কিনা আপনি একটু ভিতরে পড়ে দেখেন। যদি এই যেখানে ফিডব্যাক শব্দটা কিন্তু ভিতরে আছে, হ্যাঁ, ফিডব্যাক শব্দটা আছে এখানে, ফিডব্যাক নিয়ে কথাবার্তা আছে। সো এটা আমাদের পটেনশিয়াল, এটা আমাদের গবেষণার জন্য টিকবে এমন একটা আর্টিকেল, আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিয়ে দিলাম। এখন অনেকে বলতে পারেন ভাই এটা তো এমন হতে পারে পরে টিকবে না, পরে নাও টিকতে পারে, সেটা সমস্যা নাই, আমরা তো আস্তে আস্তে আরো অ্যাডভান্স পার্টে যাচ্ছি। একটু চ্যাট বক্সে বলবেন তো আপনারা কি বুঝতেছেন নাকি আমাদের বিরক্তি লাগতেছে? আমরা ফাইনালি আমাদের গবেষণার যে অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভ রিলেভেন্ট আর্টিকেল গুলাই শুধু থাকবে, শুধু ওগুলা থাকবে, অন্যগুলা থাকবে না, অন্যগুলা থাকবে না। তাহলে আবার দেখেন, একটা একটা করে পড়ার চাইতে এখানে ইনিশিয়ালি টাইটেল আর ইয়া দেখে পড়াটা ইজি ইজি না? মানে আমি যদি বলি যে দেখেন এখানে কিন্তু মানে মানে এখানে কিন্তু আর একটা ফ্রেন্ডলি আছে, ঠিক আছে? যে ক্যান স্টুডেন্ট জাজ লাইক এক্সপার্ট এ লার্জ স্কেল প্রোডাক্ট এআই হিউম্যান, এটাও কিন্তু টিকবে, দেখে বোঝা যাচ্ছে এটা টিকবে। তো প্রত্যেকটা আর্টিকেল একবার একবার করে দেখবেন, দেখে আপনি কোনটা টিকবে কোনটা টিকবে না। আহ আচ্ছা, এটা তারপর এটা দাও, ধরেন এটা, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে আমাদের সাথে বলা যায় যায় না, ঠিক আছে? এটা হচ্ছে ই হেলথ ট্রিটমেন্ট, এরকম একটা আর্টিকেল আমাদের সার্চ ইঞ্জিনে হয়তো চলে আসছে, সেটাকে আমি ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে? ক্রস দিয়ে দিলাম, ক্রস। আবার ধরেন কোন একটা আর্টিকেল টিকবে কি টিকবে না আপনি এখনই বুঝতেছেন না, মানে আপনি দেখে মনে হচ্ছে লেখা আছে যে ফিডব্যাক ম্যাটার্স, এটা টিকবে, এটা দেখে মনে হচ্ছে টিকবে, এটা রেখে রেখে দিলাম। তারপর এটা আবার দেখে মনে হচ্ছে টিকবে না। এখন আপনার যদি মনে হয় এটা কোশ্চেনেবল, তাহলে মেবি ক্যাটাগরিতে রাখবেন, মেবি, আপনি মেবি ক্যাটাগরিতে এটা রাখবেন, ঠিক আছে? ওকে। তো এইভাবে আপনি কোনটা কোনটা টিকবে এগুলো আপনি এখানে দিয়ে থাকবেন। এই যে দেখেন, এটার নাম হচ্ছে এলএলএম প্যাডাগজিক্যাল এজ এন আইসিইউ সিমুলেশন ট্রেনিং, বুঝা যাচ্ছে যে এটা কিন্তু টিকবে না। এটা মেডিকেল রিলেটেড পেপার, আমার গবেষণার সাথে এটা যায় না, আমি এটা দেখে বুঝতে পারতেছি। তো এই জায়গাটাতে আমাদের সবার সতর্ক থাকতে হবে, সবাই যে যে এরিয়াতে কাজ করব। আপনি হয়তো কাজ করতেছেন যে ইম্প্যাক্ট অফ আর্লি ম্যারেজ অন রিপ্রোডাক্টিভ হেলথ, সিস্টেমেটিক রিভিউ, তাহলে যেই পেপারটা আর্লি ম্যারেজ নিয়ে, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, সেই পেপারটা রাখবেন, ঠিক আছে? এখন হয়তো এখানে ক্লাইমেটের সাথে রিপ্রোডাক্টিভ হেলথের পেপার চলে আসছে, আপনার তো ক্লাইমেট ছিল না, আপনি এই পেপারটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। এভাবে আমরা আগাতে থাকবো, একটা একটা করে আগাতে থাকবো, কোনোটা রাখবো কোনোটা রাখবো না, এইভাবেই হচ্ছে পেপার আগাবে। এখন তো সবগুলো আসলে রাখা সম্ভব না, আমরা জাস্ট, আমি একটু দ্রুত কয়েকটা দেখাই দিই। ওকে, তাহলে আপনাদের কি মনে হয় এই জায়গাতেই আমাদের 230টা থেকে মোটামুটি 1-150 বাদ পড়ে যাওয়ার একটা চান্স আছে না? কারণ ডেটাবেস তো আমাদেরকে অনেক আর্টিকেল দিয়ে দেবে, ঠিক আছে? ডেটাবেস আমাদেরকে, আচ্ছা আমি এখন দ্রুত করে দিচ্ছি, আমি আর চেক করতেছি না কোনটা থাকবে কোনটা থাকবে না, ঠিক আছে? আমি আপাতত দ্রুত করে দিচ্ছি, যেটা রেডিওগ্রাফিক ডায়াগনস্টিক, সো এটাও থাকবে না। তারপর এটা এটা থাকতে পারে, টাইটেল দেখবেন আর এই অ্যাবস্ট্রাক্ট এক নজর দেখবেন, ঠিক আছে? এই যে এটা থাকবে না, কিছু আছে টাইটেল দেখে বোঝা যায় যে এটা আমরা কাজ করি কি নিয়ে, আর এটা হচ্ছে কি নিয়ে। ওকে, যাই হোক, আমি এটা তো বেশি এখন না দেখেন,
সারাদিন লাগবে। সো এই কাজটা, এই যে আমি করতেছি, দেখেন এই কাজটা করতেছে কে? আমি করতেছি, কিন্তু আমি এখানে আরেকজনকে রেফারি হিসাবে রাখছি। রেফারি মানে বা আমরা এখানে দুইজন। উনিও ধরেন এই যে উনি আরেকজনকে অ্যাক্সেস দিছিল, মনে মনে আছে? ওই যে মোর্শেদ আলমকে অ্যাক্সেস দিছিল। এখন মোর্শেদ আলম যদি তার রায়ান এআইতে ঢুকে, মোর্শেদ আলম যদি তার রায়ান এআইতে ঢুকে, সরি, খেয়াল করেন, মনে হয় একই ল্যাপটপে দুইটা অ্যাকাউন্ট ইউজ করার কারণে ওরা হয়তো অ্যাক্সেস দিচ্ছে না, এমনও হইতে পারে। মানে সোজা কথা, আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সেও তার রায়ান এআইতে ঢুকলে সে এক্সাক্ট সেম জিনিস দেখতে দেখতে পাবে। একটু দেখাইতে পারলে ভালো হবে, কারণ এখানে একটা মজা আছে, দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, এখন দেখেন তো, এই যে মোর্শেদ আলম তার পেপারে যখন ঢুকছে, মানে রায়ান এআইতে ঢুকছে, সেখানে সে দেখতে দেখতে পাচ্ছে না? আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এখানে রোল অফ এআই ইন ফিডব্যাক সিস্টেম ইন এডুকেশন, এখানে দেখতে পাচ্ছি না আমরা? দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে ঢুকি, এখানে ঢুকি, আচ্ছা এখন খেয়াল খেয়াল করেন দুইটা জিনিস। একটা হইল, এই যে আমি ওই মূল অথর যে পেপার গুলা বাদ দিচ্ছে, আর এই অথর যদি দেখে যে হ্যাঁ আমার বস বা আমার বন্ধু তো এই পেপারটা বাদ দিচ্ছে, তাহলে আমিও বাদ দেই, এটা ভালো? নাকি কেউ জানবে না কে কোনটা বাদ দিছে, কেউ জানবে না, এটা ভালো? বলেন বলেন তো। মানে অ্যাকুরেট রেজাল্ট কিভাবে আসবে? একটা হচ্ছে যে আপনি জানেন যে আপনার ফ্রেন্ড সে আরেকজন অথর, সে এই আর্টিকেলটা বাদ দিছে, তা আপনি তো নিশ্চয়ই বায়াস থাকবেন, আপনি এই আর্টিকেলটা বাদ দেবেন। কিন্তু না না, আপাতত কেউ না জানলে ভালো, পরে তো সবাই জানবে, কিন্তু আপাতত না জানলে ভালো। মানে দুইজন ব্যক্তি ব্লাইন্ডলি রিভিউ করবে, দেন আমরা ফাইনালি মিলে দেখবো যে কোন আর্টিকেল গুলা বাদ দিতেছে। সো এখানে দুইটা অপশনই আছে। আপনি ব্লাইন্ড মুড আছে, ব্লাইন্ড মুড, এই যে ব্লাইন্ড মুড, ব্লাইন্ড মুডটা যদি অফ করেন, ব্লাইন্ড মুডটা যদি অফ করেন, তাহলে আপনার ফ্রেন্ড সে কিন্তু আবার দেখবে, আপনার ফ্রেন্ড সে কিন্তু দেখবে, এই যে আমি যদি ব্লাইন্ড মুডটা অফ করি, যে ব্লাইন্ড মুড অফ করলাম, তখন আপনার ফ্রেন্ড সে কিন্তু দেখবে যে আপনি কোন কোন আর্টিকেল গুলাকে ইতিমধ্যে বাদ দিছেন, সেটা কিন্তু আপনার ফ্রেন্ড দেখবে। ঠিক আছে? সো ব্লাইন্ড মুডটা অন রাখা ভালো, কারণ ব্লাইন্ড মুড যখন আপনি অন রাখবেন, তখন আপনি আপনার পেপারে এটা লিখে দিতে পারবেন। যখন ব্লাইন্ড মুড অন রাখবেন, আপনার পেপারে আপনি লিখে দিতে পারবেন যে হ্যাঁ, মানে দেখেন এই যে আমরা, খেয়াল করেন, মোর একটু আগে আপনি যাকে অ্যাক্সেস দিছেন, যখন আপনি ব্লাইন্ড মুডটা অফ রাখছেন, সে কিন্তু এখন দেখতেছে যে আপনি কোনটা কোনটা বাদ দিছেন। সে কিন্তু এখন দেখতেছে আপনি কোনটা কোনটা বাদ দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, সে কিন্তু দেখতেছে। সো ব্লাইন্ড মুডটা অন করে রাখতে পারেন, আবার অফ করলে কোনো সমস্যা নাই। মানে এখানে অন করেন অফ করেন কোনো সমস্যা নাই। আমরা চাইলে যদি মনে করি কোয়ালিটি বেশি এনশিওর করবো, তাহলে আমরা ব্লাইন্ড মুড অন করবো। সেক্ষেত্রে দুইজন ভিন্ন ব্যক্তি তারা হচ্ছে আর্টিকেল গুলোকে অ্যাসেস করবে। হয়তো অথর ওয়ান তিনি হয়তো 25টা আর্টিকেলকে রাখলো ফাইনালি, আর অথর টু তিনি হয়তো ফাইনালি ধরেন 20টা আর্টিকেল রাখলো। আবার দুইটাকে একত্র করার পর আমরা দেখলাম যে হ্যাঁ এখানে ফাইনালি আমাদের এতগুলো আর্টিকেল আছে। ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন এখানে কাজটা কি? ওকে, এখন ধরেন এটা হচ্ছে সেকেন্ড অথর। সেকেন্ড অথর এই আর্টিকেলে কাজ করতে গিয়ে দেখলো যে ফার্স্ট অথর এটা যদিও ফার্স্ট অথর এটা রাখছে, কিন্তু এই আর্টিকেলটা আসলে রাখা উচিত না। উনি এক্সক্লুডে ক্লিক করলো, এক্সক্লুড। উনি এক্সক্লুডে ক্লিক করে তাহলে দেখেন প্রথম অথরের নামও এখানে দেখাচ্ছে, সেকেন্ড অথরের নামও দেখাচ্ছে। এখানে দুইটা একই একই নাম দেখাচ্ছে, কারণ আমি দুইটা অ্যাকাউন্টে মোর্শেদ নামে করছি। সো একজন বলতেছে রাখতেছে, একজন বলতেছে রাখতেছে না। তো যখন আমাদের কাজটা শেষ হবে, তখন আমরা ফাইনালি যেই কাজগুলা ডাউটফুল সেগুলা নিয়ে আবার বসবো। আমরা যে কাজগুলা ডাউটফুল সেই কাজগুলা নিয়ে আমরা আবার বসবো। আবার বসে আমরা এবার দেখবো যে এই এই কাজটা আসলে কি রাখা যায় নাকি রাখা যায় না। ঠিক আছে? সো দুইটা ব্লাইন্ড মুডে হওয়া আমি মনে করি ভালো। ব্লাইন্ড মুডে হওয়া ভালো, কিন্তু আপনি চাইলে ব্লাইন্ড মুড ছাড়াও করতে পারেন। যদি মনে হয় ভাই কাজটা দ্রুত করবো, একজন কাজ করে যাক, আরেকজন পিছন দিয়ে শুধু চেক চেক করবে, মানে প্রথম জন যেগুলা বাদ দিছে আরেকজন শুধুমাত্র বাদ দেওয়া গুলোর উপর চেক করবো, আপনি চাইলে ব্লাইন্ড মুডটা অফ করতে পারেন। ঠিক আছে? ওকে, যাই হোক, তো এবার আমরা করতে থাকবো, আমি আর সবগুলা দেখাচ্ছি না। এখন যে যত কোয়ালিটি এনশিওর করবেন, ধরেন এই যে বলতে পারেন যে এই সেম জিনিস নিয়ে অনেকে অনেক বড় ডিগ্রি করে, এই করে, কারণ আপনি ধরেন কোন এক জায়গায় আর হিসাবে কাজ করলেন, ঠিক আছে? আহ আপনাকে হয়তো সিস্টেমেটিক রিভিউর কাজ যেমন বলে দিছে যে কোনো আর্টিকেল যদি তুমি এক্সক্লুড করো, এটার রিজন তোমার এখানে দিতে হবে। ওকে, এখন আমি ধরেন এই আর্টিকেলটা এক্সক্লুড করবো, এক্সক্লুড
এক্সক্লুডে আমি ক্লিক করলাম, এবার আমি রিজনটা লিখে দিচ্ছি। রিজন, রিজন কি? রিজন হচ্ছে এখানে যদি কমন পড়ে যায়, কমন তো পড়লোই, আর যদি কমন যদি না পড়ে যায় তাহলে আপনি এখানে এই যে লেবেল লাগাইতে পারবেন। লেবেল, লেবেল মানে আমি এখানে বলতে পারি যে ধরেন যে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডের কারণে আর্টিকেলটার ব্যাকগ্রাউন্ড ভিন্ন, ঠিক আছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমি ওদের এরকম দিলাম লেভেল। এইবার আমি রিজনের জায়গায় লিখে দিলাম কি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই ওই এটা আমি লিখে 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 দিলাম। সো এখন আপনি কোন কোন করবেন এটা একান্তই আপনার আপনার উপর, ঠিক আছে। এভাবে আপনি এই কাজটা করে থাকবেন। আচ্ছা, এবার আমাদের এতটুকু কাজ হয়েছে, মানে আমরা এখানে 236টা আর্টিকেল প্রত্যেকটাই একবার ধরে ধরে আমরা এভাবে আগাবো। এখন আরো কিছু বিষয় এখানে আছে, সফটওয়্যার আপনার কিছু বিষয় হেল্প করবে, পেইড ভার্সনে অনেক বেশি হেল্প করবে। পেইড ভার্সনে এখানে এআই রিভিউয়ার নামে একটা অপশন আছে। পেইড ভার্সনে তাকে দায়িত্ব দিলে সে নিজ উদ্যোগে অনেকগুলাকে রিমুভ করে দেবে বা আপনাকে সাজেস্ট করবে। ফ্রি ভার্সনে সেটা করবে না, ঠিক আছে। এটা এটা একটা। আরেকটা হলো, আমরা বলছি যে সিস্টেমেটিক রিভিউ করতে গেলে রিভিউ আর্টিকেলকে বিবেচনায় নেওয়া যাবে যাবে না। এখন বাই ডিফল্ট সফটওয়্যার আমাদেরকে কিছু নির্দেশনা বা কিছু জিনিস বের করে দিই, যেমন ধরেন লিটারেচার রিভিউ বা সিস্টেমেটিক রিভিউ, এই শব্দটা 11টা আর্টিকেল পাওয়া গেছে। মানে সিস্টেমেটিক রিভিউ এই শব্দটা 11টা আর্টিকেল পাওয়া গেছে। দ্যাট মিনস ওই 11টা আর্টিকেল মেবি আমাদের গবেষণার জন্য কাজ, মানে ওই 11টা আর্টিকেল মেবি আমাদের গবেষণার জন্য পারফেক্ট না। এখন দেখেন এই যে আমি সিস্টেমেটিক রিভিউর উপর ক্লিক করলাম, এখন আমাকে এই যে একটা আর্টিকেল দেখাচ্ছে, এটার নামের সাথে সিস্টেমেটিক রিভিউ লেখা আছে। তাহলে বলেন তো এই আর্টিকেলটা কি থাকবে? মানে ফ্রি ভার্সনেও বাই ডিফল্ট সে আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দেবে এক্সক্লুডেড, যেগুলো দেখে আমরা মোটামুটি বুঝবো যে হ্যাঁ এই আর্টিকেল গুলো বাদ যাবে, মানে সে আমাদের একটু হেল্প করবে। আর পেইড ভার্সনে তো আরো বেশি হেল্প করবে, ঠিক আছে। তো এটা আমরা বাদ দিলাম, এই যে রিভিউ রিভিউ শব্দ আছে বলে বাদ দিলাম। এই পরের আর্টিকেলটা, পরের আর্টিকেলের মধ্যে লিটারেচার রিভিউ শব্দটা আছে, সো বাদ দিলাম, ঠিক আছে। So, এখন দেখেন তার মানে বাদ দেওয়াটা কিন্তু আর আগে থেকে তুলনামূলক কিন্তু ইজি হচ্ছে, ঠিক আছে। রিভিউ, সিস্টেমেটিক রিভিউ, লিটারেচার রিভিউ, এই শব্দ যদি কোনো টাইটেলে থাকে তাহলে বুঝবেন যে এই আর্টিকেলটা আপনার গবেষণা থেকে লাইকলি এটা বাদ যাবে, ঠিক আছে। ওকে, এভাবে বাদ দিয়ে দিতে আপনার এই স্ক্রিনিং প্রসেসটা সবচেয়ে টাইম লাগবে বেশি, 2-3 জন মিলে কাজটা করতে পারেন। এখানে আমি হয়তো 236টা দেখাইছি, আপনাদের কাছে হয়তো 500 হইতে পারে, 700 হইতে হইতে পারে। আমি হয়তো ক্লাসে এখন 10 মিনিটে দেখাইছি, আপনাদের এটা 10 দিন লাগবে, সমস্যা তো নাই। কিন্তু প্রসেসটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে, আমাদের এই ধাপটা শেষ। দ্যাট মিনস আমাদের এই ধাপ শেষ। আবার কোন একটা আর্টিকেল সম্পর্কে যদি নোট রাখতে চান, কোন একটা নোট হয়তো আপনি রাখতে চান কোন একটা কারণে, তাহলে এখানে নোট লেখা আছে, নোট। আপনি হয়তো নোট রাখলেন যে দিস ইজ আউট অফ স্কোপ আর্টিকেল, এই আর্টিকেলটা আমার স্কোপের সাথে যায় না। তো নোট রাখলে প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথে এই নোটটা দেখাবে, এবং এই নোট গুলো পরে আবার আউট দেওয়া যায়, কোন আর্টিকেলের সাথে কোন নোট ছিল আউট করা যায়। সো রায়ান এ আমি মনে করি এটা খুব ইফেক্টিভ একটা টুলস। মানে আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে, ঠিক আছে। মানে একটা টুলস যেমন দেখতে একটু হ্যাসেল মনে হয়, ইভেন কোএভিডেন্স যে টুলসটা, কোএভিডেন্স আমি শেখা শুরু করছি, ওটা দেখে এত ইউজার ফ্রেন্ডলি মনে হয় না, কিন্তু এটাকে আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রসেসটা হয়ে গেল। এখন আপনারা যারা এখানে আছেন, আপনারা দেখবেন যে আর্টিকেল একবার একবার করে অপশন গুলো একবার দেখেন। এখানে লেখা আছে ফিল্টার, ফিল্টারের মধ্যে কি আছে একটু দেখেন। তারপর এখানে লেখা আছে এই যে আপনি কি আর্টিকেল গুলো যখন চেক করবেন তখন কি শুধু টাইটেল দেখবেন না টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দুইটাই দেখবেন, ঠিক আছে। যদি আপনি মনে করেন আপনি শুধু টাইটেল দেখবেন তাহলে শুধু টাইটেল দেখতে দেখতে পারেন, এই শুধু টাইটেল। এখন দেখেন প্রত্যেকটা আর্টিকেলে শুধু টাইটেল দেখাচ্ছে। তো কারো কারো কাজে এমন হয়, অনেকে মনে করে যে না, আগে আমি টাইটেল দেখে একটা বাসা দিয়ে দিই, ঠিক আছে। ওই যে মানে পেঁয়াজ, যেমন পেঁয়াজ বা টমেটো যখন গুদামে আসে, প্রথমে একটা বাসা হয় কি সাইজের উপর ভিত্তি ভিত্তি করে, পরে আবার কোয়ালিটির উপর ভিত্তি করে। আপনার কি মনে হয় যে প্রথমে আগে টাইটেলের উপর বেস করে একটা বাসা দেই, পরে আবার টাইটেল এবং স্ট্রাকের উপর ভিত্তি করে দিমু? সেটাও করতে পারেন, ঠিক আছে। কারণ আপনার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ফাইনালি রিলেভেন্ট আর্টিকেল গুলোকে কালেক্ট করা। সো ইরিলেভেন্ট আর্টিকেল আসলেও তো আপনি রাখতে পারবেন না, ঠিক আছে। ওকে, স্ক্রিনিং পার্ট হয়ে গেল, স্ক্রিনিং পার্ট আমাদের হয়ে গেল। এরপর এবার হচ্ছে যে গুরুত্বপূর্ণ ধাপ, ফুল টেক্সট স্ক্রিনিং। ফুল টেক্সট স্ক্রিনিং এই পার্টে আমরা আসলাম। ফুল টেক্সট স্ক্রিনিং এই পার্টে আমরা আসলাম, ঠিক আছে। এখন কথা হলো ফুল ফুল টেক্সট কেমনে আমরা স্ক্রিনিং করব। ওকে, এখন কথা হলো ফুল টেক্সট কোনগুলার স্ক্রিনিং করবো বলেন তো? যেগুলা বাদ দিছি ওগুলা, নাকি স্ক্রিনিং পার্টে যেগুলাকে আমরা রাখছি ওগুলা? কমন সেন্স। আমরা যেগুলা স্ক্রিনিং পার্টে যেগুলো আমরা রাখছি সেগুলা, অর্থাৎ স্ক্রিনিং পার্টে হয়তো আমরা 230টা আর্টিকেল থেকে আমাদের তো 60-70টা ছিল,
বা 3 জন অথর মিলে কাজ করলে 3 জনেরটা একত্র করে ফাইনালি ধরো 70-80টা আর্টিকেল স্ক্রিনিং পার্টিশন, অর্থাৎ আমাদের ফাইনালি আমরা হয়তো 60টা পাঞ্জাবি আমরা চুজ চুজ করলাম। এবার আমরা পাঞ্জাবিটা ওপেন করে এটার গায়ের দাম, এটার জামার কোয়ালিটি, এটা আমার সাথে মানানসই কিনা, এবার আমরা ডিটেলস দেখবো। ফুল স্ক্রিন টেক্সট হলে এটা সর্বোচ্চ পর্যায়ে, মানে একদম ডিটেলস দেখা যে আসলে এটা আমার সাথে যায় কিনা। ঠিক আছে, হ্যাঁ, রাইট। এই যে আপনি স্ক্রিনিং পার্টে কয়টা আর্টিকেল থাকলো এটা কিন্তু আপনার প্রিজমা চার্টে লিখতে হবে, এটা কিন্তু প্রিজমা চার্টে লিখতে হবে। ঠিক আছে, এই যে প্রিজমা চার্টে খেয়াল খেয়াল করেন তো। আচ্ছা, এইবার বলেন তো প্রিজমা চার্টটা দেখে কি আপনাদের কঠিন মনে হয়? যে কয়টা আর্টিকেল পেলাম, স্কোপাস ওয়েব অফ সায়েন্স থেকে লিখলাম, ডুপ্লিকেট রিমুভ করার পর কয়টা লিখলাম, ইনক্লুশন এক্সক্লুশন করার পরে কয়টা লিখলাম, প্যানেল মেম্বাররা স্ক্রিনিং করার পর কয়টা আছে লিখলাম, ফাইনালি ফুল টেক্সটের জন্য কয়টা আছে লিখলাম। এইবার দেখে আমাদের একটু ইজি মনে মনে হচ্ছে না? আমরা তো আছে ক্লাসের পরে সবাই পারবো না, কিন্তু দেখে একটু ইজি মনে হচ্ছে না? আমি মনে করি দেখে একটু ইজি মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আমি শেষ করে দেবো। আচ্ছা, আমরা সিস্টেমিক রিভিউ নিয়ে তাহলে আরেকটা ক্লাস নিই নাকি? যদি আপনারা বলেন তাহলে আরেকটা ক্লাস, আমার মনে হয় আরেকটা ক্লাস নেওয়া উচিত তাহলে। আহ মানে একদম পেপারটা লিখবেন কিভাবে ওইটাও হয়ে যাবে আর কি। আরেকটা কারণ মানে লিস্ট এখানে প্রাইমারি আর্টিকেল অনেকেই অনেক কারণে লিখতে পারবেন না, কিন্তু আমার ধারণা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আর্টিকেল সবাই চাইলে লিখতে লিখতে পারবেন, কারণ এখানে আপনি নিজের কমফোর্ট জোন অনুযায়ী টাইটেল তৈরি করতে পারবেন। আমরা আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? এটা আমাদের লেকচার নাম্বার 15 হবে। ঠিক আছে, প্রয়োজন ব্যাচে একটা ক্লাস বাড়তি হোক, কারণ একদিনে আমরা সব শেষ করতে এখন অলরেডি প্রায় 12টা বাজে, তো একদিনে এত কিছু করতে গেলে আপনাদেরও এটা কাহিল লেগে যাবে আর কি। তো আমরা যেন কোথায় আছি? আমরা এখন আছি ফুল টেক্সট স্ক্রিনিং এ। ঠিক আছে, ফুল টেক্সট স্ক্রিনিং এ আছি। এখন ফুল টেক্সটের মধ্যে এখন লেখা আছে অ্যাড আর্টিকেল। অ্যাড আর্টিকেলে ক্লিক করবেন। এই অ্যাড আর্টিকেলের মধ্যে এবার প্রিভিয়াস ধাপে খেয়াল খেয়াল করুন, লেখা আছে ডেটা সোর্স। প্রিভিয়াস ধাপ, প্রিভিয়াস ধাপে আমরা এই যে আমি আমি যখন পুরো কাজটা করি নাই, প্রিভিয়াস ধাপে আমরা দেখছি যে 14টা আর্টিকেল আমরা ইনক্লুডে রাখছি, আর 4টা আর্টিকেল আমরা মেবিতে রাখছি। সো আমরা ইনক্লুডে 14টা আর্টিকেল আর মেবি এর 4টা আর্টিকেল। ঠিক আছে, মেবি এর 4টা আর্টিকেল, এই 18টা আর্টিকেলে অ্যাড ক্লিক করলাম, অ্যাড। দেখেন ফেইল্ড হচ্ছে কেন, আই ডোন্ট নো। আচ্ছা, আবার অ্যাড আর্টিকেলে ক্লিক করলাম, দেন আমার যে 14টা আর্টিকেল ইনক্লুডে, আচ্ছা, ও সরি সরি, আমার মূল মূল আর্টিকেল তো এইটা, মানে আমি যাকে অ্যাক্সেস দিয়েছি সে না, বরং যে মেইন অথর তারটা থেকে দেখাচ্ছি। ওকে, এখন দেখেন ফাইনালি ফাইনালি আমরা এখন 18টা আর্টিকেল নিয়ে কাজ করবো, তাই না? মানে আমরা এই যে যাবতীয় ছাকনির পরে 18টা আর্টিকেল নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, এই 18টা আর্টিকেলের মধ্যে একদম চিরুনি অভিযান হবে, মানে ডিটেলস দেখবো। এটা হচ্ছে ফুল টেক্সট অ্যানালাইসিস, মানে ফুল টেক্সট দেখার পরে আমরা কয়টা রাখবো আমরা ডিসাইড করবো। ঠিক আছে, সো এইবার হচ্ছে আপনি প্রত্যেকটা আর্টিকেলের পিডিএফ এখানে অ্যাড করবেন। এখন বলতে পারেন ভাই প্রত্যেকটা আর্টিকেলের পিডিএফ কই পাবো? উত্তর হচ্ছে এই দেখেন, এখানে 18টা হোক বা 28টা হোক বা 200টা হোক, এবার আপনি প্রত্যেকটা আর্টিকেলের এখানে লেখা আছে ডিইউআই অথবা লেখা আছে ওপেন ইউআরএল। এই ওপেন ইউআরএল ক্লিক করলাম, দেখেন একটা আর্টিকেলের ওপেন ইউআরএল ক্লিক করলাম, এই হচ্ছে আমার আর্টিকেল। এইবার আর্টিকেলটা গুগলে সার্চ করলে আর্টিকেলটা পাবেন, এটা আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, এই যে আপনি ডাউনলোড পিডিএফ, এবার এইভাবে করে করে আপনি 18টা আর্টিকেলকে আপনি ডাউনলোড করবেন। এই যে আমি একটা আর্টিকেল ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম, এই যে এবার এখানে লেখা আছে অ্যাটাচ পিডিএফ। অ্যাটাচ পিডিএফ এ ক্লিক করে এবার যে আর্টিকেলটা আমি ডাউনলোড করলাম সেই আর্টিকেলটা আমি জানি আর্টিকেলটার নামটা কি একটু দেখে নেই। আর্টিকেলের নামটা ছিল হচ্ছে S405, S405। ঠিক আছে, এই যে এটা এটা আর্টিকেলটা আমি অ্যাড করে দিলাম, দেখেন আর্টিকেলটা অ্যাড করে দিলাম, আর্টিকেলটা অ্যাড করে দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম, আর্টিকেলটা আপলোড হবে। এভাবে করে করে প্রত্যেকটা আর্টিকেল অ্যাড করবেন, এই করে করে এই প্রত্যেকটা আর্টিকেল অ্যাড করবেন। এই যে ইম্পোর্টে ক্লিক করলাম, তাহলে একটা আর্টিকেল অ্যাড হয়ে গেল। দেখেন এই যে একটা আর্টিকেলের লেখা আছে অ্যাটাচড, অ্যাড হয়ে। এখন বলতে পারেন যে ভাই আর্টিকেল গুলো যদি পিডিএফ না পাই, অবশ্যই পাবেন, কারণ আপনি সার্চিং ডেটাবেসে বলেই দিচ্ছেন শুধু ওপেন অ্যাক্সেস আর্টিকেল গুলো আপনি নিচ্ছেন, সো মাস্ট আপনি মানে আর্টিকেল গুলো পাবেন। এইভাবে প্রত্যেকটা আর্টিকেল অ্যাড করবেন। অ্যাড করার পরে কি করতে হবে আমরা মনে হয় আজকে শেষ করে দেই, অর্থাৎ আমরা আজকে কোথায় থামলাম বলে দিই। আমরা ফুল স্ক্রিনিং টেক্সট,
এখানে এসে আমরা এবার প্রত্যেকটা আর্টিকেলের পিডিএফটা ডাউনলোড করে অ্যাড করব। পিডিএফ ডাউনলোড করার পরে আমাদের এখানে আর একটা ধাপ আছে, ডেটা এক্সট্রাকশন এবং অ্যানালাইসিসের রিপোর্ট লেখা। আমরা আরেকটা ক্লাস বাড়াই দিই, আসলে এই ক্লাসটা আগে আরেকজন ভাইয়া নিতেন, উনিও বেশ ভালো ক্লাস নিয়েছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে মানে একটু কম প্র্যাকটিক্যাল হচ্ছে, যদি এটা সমালোচনা হয়ে যায়, কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে একটু কম প্র্যাকটিক্যাল হচ্ছে, এই জন্য অনেকে রিকোয়েস্ট করেছে বলে আমি এই ক্লাসটা অ্যাড করেছি। আগের ব্যাচের ওয়েবসাইটেও 3টা ক্লাস শেষ হলে একসাথে অ্যাড করে দেবো। তো এই হলো আমাদের সিস্টেমেটিক রিভিউ লেকচার নাম্বার 2। আমি যতটুকু জানি ওই অনুযায়ী সর্বোচ্চ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি জানি না যে এর চাইতে সহজ কোনো ভার্সন আছে কিনা। আজকের ক্লাস এতটুকু থাকবে। আমরা আরেকটা ক্লাস নেব, এটা আমাদের আগামী শুক্রবারে হবে। অর্থাৎ আমরা একটা সিস্টেমেটিক রিভিউর উপর একটা এক্সট্রা ক্লাস হবে, কারণ নাহলে আপনাদের এখন যদি খুব শর্টকাটে 20 মিনিটে অ্যানালাইসিস শেষ করে দেই, তাহলে আপনারা কিন্তু রিয়েলি কাজটা পরে করতে পারবেন না, যেটা আমি সবসময় ফিল করি। সো আমাদের একটা ক্লাস আবার হোক, আজকের ক্লাস এতটুকুই। ঠিক আছে। ওকে, এবার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। অনেক বকবক করলাম, আহ প্রশ্ন করতে পারেন এবার। হ্যালো ভাই, আমাকে শোনা জি যাচ্ছে? ভাইয়া। আচ্ছা, আগে হচ্ছে যে ভাইয়া বলুন, দেন আপু বলবেন। আচ্ছা ভাইয়া, ওই যে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সের অ্যাক্সেস গুলো কেমনে পাবো আমরা? না না, এগুলো আপনাদের অ্যাক্সেস পাওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে যে যাদের অ্যাক্সেস আছে তাদেরকে হচ্ছে আপনাদের এই যে ইয়েটা দিয়ে দিবেন, ওই যে বুঝছেন, কিওয়ার্ডটা দিয়ে দিয়ে দিবেন। যে কিওয়ার্ডটা চ্যাট জিপিটি দিয়ে বের বের করে কিওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে উনি আপনাদেরকে বের করে দেবেন। মানে এখন আমাকে দিতে পারেন, স্কোপাসের জন্য আমাকে নক দিলে হবে, কিন্তু মূলত অন্তত আচ্ছা 2টা ডেটাবেস কাজ করা লাগে। তো আমি আরো 2 একজনের নাম্বার দিয়ে দেবো। তবে অবশ্যই আবারও বলছি যে যারা রিয়েলি কাজ করতে বসবেন তারাই দিয়েন, কারণ মানে সবাই অনেক ব্যস্ত। সো মানে নিজের অ্যাক্সেস থাকলে তো বারবার ট্রাই করা যায় আসলে, কিন্তু আসলে এখন আমাদের যে অ্যাক্সেস নাই আপনাদের সবাই, এটা আসলে আমাদের কারোই দোষ না। তো আপনাদের কারো লিস্ট আমি মনে করি আগে প্র্যাকটিস করার জন্য স্কোপাস ওকে, হ্যাঁ। দেন মেইন কাজ যখন আমরা শুরু করবো তখন স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স দুইটাই নেবো। আপাতত আপনারা প্র্যাকটিস করার জন্য যাদের যাদের প্রয়োজন, আজকের ক্লাস শেষেই যে করবেন তা না, আমি বলি যাদের যাদের প্রয়োজন লিস্ট, বা আমি প্রয়োজনে এক এক কাজ করি, আমি একটা নমুনা ফাইল, হ্যাঁ, আজকের ক্লাসে যে ফাইলটার উপর আমরা কাজ করছি না, আরআইএস ফাইল, এই জি নমুনা ভাইয়া। সার্চ করা তো ইজি। সার্চ করার পরের কাজটা যেটা আর কি, মানে আউটপুটের পরের কাজটা যেটা রায়া নিয়ে আইতে, আমি ওই তাহলে নমুনা ফাইলটা আজকের ক্লাসের সাথে আরআইএস ফাইলটা দিয়ে দেবো। তো সবাই নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। এই ফাইলটা দিয়ে আপাতত প্র্যাকটিস করেন। পরেরটা আমরা হচ্ছে যে সবাই যখন নিজ নিজ প্রজেক্ট শুরু করবেন তখন আমাকে নক দিন, আমি স্কোপাসটা দিয়ে দেবো, এবং ওয়েব অফ সায়েন্স কার কাছে আছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আশা ভাইয়া করি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া আমি সজীব। হ্যাঁ বলুন ভাইয়া বলবো। বলুন বলুন জি। ভাইয়া আমরা প্রথমে দেখলাম যে আপনি যখন আমরা স্কোপাসে আমাদের টাইটেল লিখে সার্চ করলাম, সেখানে ডেভেলপিং কান্ট্রিজ থাকার কারণে আমাদের খুব বেশি একটা রেজাল্ট আসে নাই। তখন আপনি ওটা চেঞ্জ করে দিলেন এবং আমরা অনেকগুলো আউটপুট পেলাম। কিন্তু তখন স্ক্রিনিং করার সময় কিন্তু ভাই আপনি বলছিলেন আমি চাইলে ডেভেলপিং কান্ট্রি অ্যাড করে নিতে রাইট পারি। রাইট। তাহলে তো ভাই আমার টাইটেলটাও তো আমি চেঞ্জ করে নিতে পারি মানে পরবর্তীতে, তাই না? হ্যাঁ, আপনার ফাইনাল দেখেন, আপনি আপনার টাইটেল কতবার ঘষা মাজা করছেন এটা তো আপনি জানেন, এটা হুম আপনার হুম হুম। ইন্টারনাল, ঠিক আছে। জি জি, বুঝতে সো পারছি যেভাবে করলে কাজটা পারফেক্ট হয় ওইভাবেই করবেন, ঠিক আছে। জি এখন জি জি। টাইটেলের মধ্যে ডেভেলপিং কান্ট্রি ওয়ার্ডটা থাকে না, দ্যাট মিনস আমি ডেভেলপিং কান্ট্রি নিয়ে কাজ করতে হলে পরে কান্ট্রি স্পেসিফিক করবো, কিন্তু টাইটেলের মধ্যে ডেভেলপিং কান্ট্রি দিয়ে যদি আমরা সার্চ করি সার্চিং কিওয়ার্ডে, জি জি তাহলে তাহলে কিন্তু আমার আর্টিকেল আসবে না। জি। থ্যাংক ইউ ভাই। ওকে, এবার আরেকজন হোসেন বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা যে সিস্টেমেটিক রিভিউটা আজকে শিখলাম, এটা দিয়ে যে সব আর্টিকেলই একদম সঠিকভাবে এটা রিভিউটা আসবে, এটা কি গ্যারান্টি আছে? এটা আমার একটু কিউরিসিটি থেকে জানতে চাচ্ছি। আর যে রায়ান এআইটা আপনি বলেছেন, ওটা কি শুধুমাত্র রিসার্চ প্রপোজাল দেওয়ার জন্য কি ইউজ করা যাবে, নাকি এটা সবভাবে সবখানে ইউজ করা যাবে? না না আপু, মানে আমার মনে হয় প্রশ্নটা টু দ্য পয়েন্টে হলো না। পরে প্রশ্নটা প্রপোজালের আলাপ এখানে আসতেছেই বা কেন, মানে রায়ানে এর সাথে তো প্রপোজালের কোনো সম্পর্ক বা কোনো আলোচনাই হয়নি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে প্রপোজালের সাথে সম্পর্কিত না। আর প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, সব টাইটেলের সাথে পারফেক্টলি আমাদের আর্টিকেল নাও আসতে পারে। যদি না আসে, দেখেন এমন তো না যে আমরা যে টাইটেলটা ইনিশিয়ালি ঠিক করছি এটা নিয়ে আগাতে হবে। আপনি নিজেও দেখবেন, মানে এখন যাদের অ্যাক্সেস আছে তারা তো বারবার চেক করতে পারে, ঠিক আছে, যে হ্যাঁ আমি টাইটেলটা এভাবে দিলাম। আচ্ছা, প্রথম কথা হলো আপনারা যারাই রিয়েলি যখন কাজ শুরু করবেন অন্তত আমাকে একবার টাইটেলটা দেখাইন, তাহলে আমি বুঝবো যে টাইটেলটা সিস্টেমেটিক রিভিউ হিসেবে ঠিক আছে কিনা। গত ক্লাস ফলো করলেও বুঝবেন টাইটেল কিভাবে বানাইতে হয়।
তো হুম যেটা আমি বলতেছিলাম যে টাইটেলটা যদি মনে হয় যে না যেভাবে দিছি এভাবে দিলে ভালো আর্টিকেল আসবে না, ঘুরাই দেবেন, একটু ব্রড করে দেবেন, একটু ন্যারো করে দেবেন। অনেক বেশি আর্টিকেল আসলে একটু ন্যারো করে দেবেন, অনেক কম আর্টিকেল আসলে একটু ব্রড করে দেবেন। এটা হচ্ছে এজ এ রিসার্চার আপনাকে হচ্ছে ডিসাইড করতে হবে যে আপনি যেভাবে রাখলে আপনার রিভিউটা সুন্দর হবে সেভাবে রাখবেন। ফাইনালি যেটা টিকবে সেটাই তো আপনি পেপারে দিবেন, ঠিক আছে? সো কতটুকু থাকবে কি থাকবে না, এটা যাদের অ্যাক্সেস তারা খুব বারবার চেক করে দেখতে পারবেন আর কি, এটা হলো সুবিধা। তো এখন হুম আপাতত আপনাদের কাজ হলো কাজটা শেখা, হ্যাঁ, এরপর কাজটা করা। তো শেখার জন্য আমি আজকের ফাইলটা, আরআইএস ফাইলটা এবং এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ফাইলের সাথে, ফলে সবাই এখানে প্র্যাকটিস করতে পারবেন। দেন যখন রিয়েল কাজ শুরু করবেন আমাকে নক দিলে স্কোপ আছে আমি দেবো, আর ওই সায়েন্সটা যারা দিতে পারবে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আচ্ছা ঠিক জি আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ার্ড ফাইলটাও দিয়েন র হিসেবে। আজকে তো খুব একটা ওয়ার্ড ফাইল ছিল না, তো আমি এটা মানে দিয়ে সেভ দেবো। রাখেন, মানে সেভ রাখেন নেক্সট ক্লাসের সাথে হ্যাঁ অ্যাড করে হ্যাঁ যখন আমরা পুরোটা করবো তখন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ফাইলটা দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আচ্ছা জি জি। জি আসসালামু আলাইকুম। ফাইলটা, হ্যাঁ। স্যার আমার হচ্ছে প্রশ্ন ডাটাবেজ নিয়েই। ধরেন এখন আপনার থেকে হেল্প পাইলাম, যখন ধরেন আমরা আরো 1 বছর 2 বছর পরে আমি কাজ করতে চাচ্ছি সিস্টেমিক রিভিউ নিয়ে, সেই ক্ষেত্রে কোনো ফ্রি ডাটাবেজ আছে যেমন হেলথ সায়েন্সের, যেখানে আমরা বিষয়টা হলো কি, ফ্রি ডেটাবেস গুলাতে এরকম গোছানো আরআইএস বা এক্সেল এরকম বের করা যায় না, এটা হলো সমস্যা, ঠিক আছে? পাবমেডে মেবি বের করা যায়, আমি শিওর না, যারা হেলথের আছেন। কিন্তু স্কোপাস এবং ওয়েব সায়েন্স হলো ওয়ার্ল্ডের সবচেয়ে মানে তাদের নাম ভালো, এবং তাদের এখান থেকে খুব গোছানো ভাবে আউটপুটটা বের করা যায়। এখন আপনি নিজেই চেক করে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে যেরকম বড় বড় ডেটাবেস গুলো আছে, লেটস সে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আপনি দেখেন যে IEEE ওয়েবসাইটে ফ্রিতে কি এক্সেলটা বের করা যায় যায় কিনা, আপনি একবার চেক করে দেখেন না। যদি দেখেন যে বের করা না যায়, দ্যাট দ্যাট মিনস পেইড অ্যাক্সেস লাগবে। আমার কথা বুঝছেন? জি জি এখানে আমাদের ডেটাবেজের কাজটাই হচ্ছে ওর কাছ থেকে শুধু এক্সেল এবং আরআইএসটা বের করা, এতটুকু বের করতে পারলেই ওই ডেটাবেসটা ইউজ করতে পারেন। আর অর্থাৎ ট্রাস্টেড ডেটাবেস এবং আরআইএস এক্সেল বের করা যাবে এরকম ডেটাবেস, এটাই হচ্ছে আমাদের জন্য জরুরি আর কি। আচ্ছা এমনি কি হেলথ ভাই, আমার সায়েন্সের কথা শুনতেছেন? আর কি কি আচ্ছা, ও ডাটাবেজ আরেকটা বিষয় পাবো? হলো যে আজ থেকে 1 বছর পরে কাজ শুরু করলে কোনো সমস্যা নাই তো, মানে দেখেন আমরা কিছু বিষয় নিয়ে টেনশনে থাকি, কিন্তু বাস্তবে কি একজন মানুষ বছরে কি 10টা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কাজ করবে না? হয়তো আপনি হয়তো আগামী 1 বছরে করবেনই 2টা সিস্টেমেটিক রিভিউ। আপনি এই 2টা সিস্টেমেটিক রিভিউতে টোটাল যদি 100 ঘন্টা ব্যয় করেন সার্চ করা এবং সেখান থেকে এটা আউট করার কাজে 5 মিনিটও লাগবে না, সেটা আপনি আমাকে নক দিয়ে কাউকে নক দিয়ে তো এটা বের করতে পারবেন। এক্সেল বের করার পরে বা আরআইএস বের করার পরে বাকি কাজ তো বেশি সময়, সো এই সামান্য এটা বের করার কাজে কারো না কারো হেল্প নিতে পারবে। আমার কথা বুঝছেন? হ্যালো জি স্যার। স্যার। হ্যাঁ বলুন। জি, স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার যে আপনি যে সিস্টেমেটিক রিভিউ আমরা যে ক্লাস করতেছি স্যার, আহ, আমার কোশ্চেন ছিল স্যার, আমি যদি সিস্টেমিক রিভিউ মানে 2-3টা আর্টিকেল মানে ভালো জার্নালে পাবলিশ করি, তাহলে সেটা কি আমার মানে প্রোফাইলের জন্য সিগনিফিকেন্স অ্যাড করবে ফর দ্য না হায়ার কেন স্টাডিজ? না কেন অ্যাড করবেন? আমরা এই প্রশ্নগুলো মাল্টিপল টাইম উত্তর দিয়েছি। এটা একটা আর্টিকেল আপনি পাবলিশ করতেছেন ভালো জার্নালে, সো এটা কেন মানে অ্যাড করবে না কেন? স্যার অনেক রিসার্চাররা তো মানে ভাবে যে যে আপনি গিয়ে মানে মানে কিছু কিছু দেখলাম যে মিথ আছে যে আপনি যারা প্রাইমারি অ্যানালাইসিস করে তারা আপনি যে ফান্ডিংটা বা ইয়াটা বেশি পায় রিগার্ডিং যারা আপনাকে এই সেকেন্ডারি বিষয়গুলো বা নিয়ে গৌরব, এই বিষয়গুলো Yes, নিয়ে sir. অলরেডি 20 বার বলা হয়েছে যে আর্টিকেলের হায়ারার্কিটা, যে প্রাইমারি আর্টিকেলের ডিমান্ড সবচেয়ে বেশি, এরপর রিভিউ আর্টিকেল, এরপর অন্যান্য টাইপ। এটা নিয়ে তো আর্টিকেল টাইপসের ক্লাসে মাল্টিপল টাইম কথা কথা হয়েছে। তো আমি তো বলেছি যে প্রাইমারি আর্টিকেলের এটা হচ্ছে হায়ারার্কিতে উপরে, তারপর রিভিউ আর্টিকেল, তারপর অন্যান্য টাইপ। তো আপনি প্রাইমারি আর্টিকেলই করুন, সমস্যা নেই। মানে আমি বলতেছি এগুলো নিয়ে তো আমরা কথা বলছি, বারবার বলছি। সো প্রাইমারি আর্টিকেলের ডিমান্ড আরেকটু বেশি, কিন্তু প্রাইমারি আর্টিকেল তো আপনি চাইলে করতে পারতেছেন না, আমার কথা কথা বুঝছেন? আর জি প্রাইমারি স্যার। আর্টিকেল তো আমরা শেখাবো লেকচার নাম্বার 15 থেকে লেকচার নাম্বার 40 প্রাইমারি আর্টিকেল নিয়ে। সো ওটা তো শেখাবো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভাই, একটা প্রশ্ন ছিল। শিওর শিওর। ভাই, প্রশ্নটা হচ্ছে অর এবং এন্ড এর ব্যবহার। অর মানে তো হচ্ছে সমার্থক শব্দগুলো রাখা, বাট এন্ড এর ব্যবহারটা মানে বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। অ্যান্ড ব্যবহার আমরা লেকচার নাম্বার 1 আবার দেখবেন। লেকচার নাম্বার 1 এর মেবি 20-25 মিনিট পরেই বুলিয়ান অপারেটর নামে একটা টপিক ছিল। এন্ড মানে হচ্ছে কমন এবং আনকমন, ঠিক আছে? মানে এন্ড মানে হচ্ছে এন্ড যদি আমরা দেই, ধরেন আমি সার্চ করলাম যে কলা এবং লেবু, তাহলে আমাকে ওই আর্টিকেল গুলা দেখাবে যেগুলোতে কলার কথাও আছে লেবুর কথাও আছে। আমার কথা বুঝছেন?
আর অর দিয়ে যদি সার্চ করি তাহলে যে কোনো একটা পাইলেই ওই আর্টিকেলটা দেখায়। সো এন্ড দিয়ে সার্চ করলে উভয় কিওয়ার্ড যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা আমাকে দেখাবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, জি। লেকচার 1 এ ডিটেইলস আলোচনা আছে এটা নিয়ে। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে আপনি যখন স্কোপাসে হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন করছেন একবার, সেকেন্ড হচ্ছে আবার ওই রায়ান ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ওইখানে আবার ইনক্লুশন এক্সক্লুশন করছেন। এখন আমরা যখন কাজ করব, আমরা কি দুইবারই ইনক্লুশন এক্সক্লুশন করব নাকি যে কোনো একটাতেই করব? না একবারে ইনক্লুশন এক্সক্লুশনের পরে কতটা আর্টিকেল রয়েছে এটা আপনি লিখবেন। ঠিক আছে, রায়ানের এখানে আমার মনে হয় ফ্রি ভার্সনে মানে ইনক্লুশন এক্সক্লুশনে কোনো কাজ নাই, মানে এটা না দেওয়াই ভালো, মানে ফ্রি ভার্সনে কোনো লাভই হয় নাই এই আর কি। মানে রায়ানের এখানে ইনক্লুশন এক্সক্লুশন দেওয়ার দরকার নেই, মানে আমি সোফা যতটুকু বুঝলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সফটওয়্যারটা আরেকটু ইউজ করতে করতে আমারও আরেকটু মানে বুঝ বাড়বে আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? সো আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, সিস্টেমেটিক রিভিউ, যেহেতু এটা সব ব্যাকগ্রাউন্ডে সবার জন্য এটা পারফেক্ট হচ্ছে ক্লাসগুলো, মানে লাগবে। তো আগামী শুক্রবার আমাদের পরবর্তী ক্লাস হবে। সবাই ভালো থাকে, কেমন? ওকে, আল্লাহ হাফেজ।